বাংলাদেশে রয়ের তৎপরতা ১৯৯১ থেকে ১৯৯৬। এই কথা নির্দ্বিধায় বলা যায় যে ১৯৯১ সালের সংসদ নির্বাচনে রয়ের হিসাব নিকাশ সম্পূর্ণ ওলটপালট হয়ে যায়। যে তথ্য বিশ্লেষণের উপর ভিত্তি করে ভারত সরকার ও বাংলাদেশের একটি রাজনৈতিক মহলকে গো অ্যাহেড সিগন্যাল দিয়েছিল, ২৭শে ফেব্রুয়ারি ১৯৯১ নির্বাচনের ফলাফল তা ভুল প্রমাণ করে। অবশ্য দীর্ঘ ৯ বছর একটি বিকল্প জাতীয়তাবাদী শক্তি লালন পালন করে ১৯৯১ নির্বাচনে এটি অন্তত নিশ্চিত করতে সক্ষম হয় যে বিএনপি সহ কোনো ন্যাশনালিস্ট দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে না। নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে আবির্ভূত হয় সত্য, কিন্তু তার একার পক্ষে সরকার গঠন করার মতো আসনে বিজয়ী হওয়া সম্ভব ছিল না। অর্থাৎ বাংলাদেশে একটি দুর্বল সরকার প্রতিষ্ঠিত হয়, যাকে স্বাভাবিক কারণেই বিভিন্ন উপায়ে অস্থিতিশীল করে তোলা সহজ ছিল। তাই দেখা গেছে বিএনপি সরকার গঠন করার সাথে সাথে সংবিধান পরিবর্তন করে সংসদীয় সরকার ব্যবস্থা কায়েমের সর্বব্যাপী চাপ প্রয়োগ করা হয় এবং বিএনপিও তার দুর্বলতার কারণেই সেই চাপের মুখে মাথা নত করে। এদিকে ৯১-এর সংসদ নির্বাচনে যে তার পছন্দীয় দলটিকে সর্বতোভাবে সাহায্য সহযোগিতা করে সে ব্যাপারে ভারতীয় পত্রপত্রিকাতেই অনেক রিপোর্ট প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে সরাসরি অর্থ সাহায্যের প্রসঙ্গেও কোনো রাগঢাক করা হয়নি। এরকমই একটি রিপোর্ট প্রকাশিত হয় ২৮শে এপ্রিল ১৯৯১ সংখ্যা ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায়। দিল্লি ডেডলাইনে প্রতিবেদনের শিরোনাম ছিল উদ্ধৃতি, গোপন অভিযানের অজুহাতে কর্মকর্তারা বেসরকারি প্রতিষ্ঠান লুট করেছে। উদ্ধৃতি সমাপ্ত। ইন্ডিয়ান এক্সপ্রেসের এই রিপোর্টটির উপর ভিত্তি করে পরবর্তীতে বাংলাদেশের পত্রপত্রিকায় বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এরকম একটি রিপোর্ট প্রকাশ করে দৈনিক ইনকিলাব তার ৩০ এপ্রিল ১৯৯২ সংখ্যায়। ওই রিপোর্টটি এখানে হুবহু তুলে দেয়া হলো। রিপোর্টের নাম, একটি পরাজিত দলকে ৪.৫ কোটি রুপি দিয়েছিল। প্রতিবেদন, ভারতীয় গোয়েন্দা সংস্থার গবেষণা এবং পর্যালোচনা শাখার এর কার্যক্রম যেমনই রহস্যজনক তেমনি তাৎপর্যপূর্ণ। বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে এর আগ্রহ এবং তৎপরতা যেন একটু বেশি তা দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করা গেছে। স্বাধীনতার পর থেকে এই সংস্থা বাংলাদেশের একটি মহল, গোষ্ঠী বা দলের স্বার্থে কাজ করে এসেছে। গত ২৮শে এপ্রিল ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় রাজেশ যোশীর একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। দিল্লি ডেডলাইনে প্রতিবেদনটির শিরোনাম ছিল উদ্ধৃতি, গোপন অভিযানের অজুহাতে কর্মকর্তারা বেসরকারি প্রতিষ্ঠান চালু করছে। সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, মিস্টার ভার্মা যখন এর সচিব ছিলেন তখন তথাকথিত এসব জরুরি অভিযানের জন্য গোয়েন্দা সংস্থা থেকে বিপুল পরিমাণে অর্থ বরাদ্দ করা হয়। মিস্টার ভার্মার পর মিস্টার গৌরীশঙ্কর বাজারি যখন এর সচিব তখন অনুরূপ অভিযান পরিচালিত হয়। এসব অভিযানের নীলনকশা ও অর্থ যে বাংলাদেশের একটি বিশেষ মহলকে উৎসাহিত এবং সক্রিয় করেছে সেটা সহজেই অনুমেয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে উদাহরণস্বরূপ বলা হয়েছে, প্রতিবেশী দেশের একটি রাজনৈতিক দলকে নির্বাচনের ব্যয়ভার বহনের সহায়তার জন্য কলকাতায় অবস্থানরত এর একজন উচ্চপদস্থ কর্মকর্তা মিস্টার বিবি নন্দীর মাধ্যমে প্রায় ৪,৫০,০০,০০০ রুপি পাঠানো হয়, যদিও ঘটনাক্রমে সেই দলটি নির্বাচনে পরাজিত হয়। ভারতীয় গুপ্তচর সংস্থা যেভাবে রাজনৈতিক দলকেই অর্থ যোগান দেয় তা নয়, বরং বাংলাদেশের সকল খাতেই প্রভাব বিস্তার করার জন্য বিশেষ ভাতার ব্যবস্থা তাদের রয়েছে। ১৯৯১ সালে সূচিত উদার গণতান্ত্রিক ব্যবস্থার সুযোগে এদেশের বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক এমনকি প্রচারণার মাধ্যমেও কোটি কোটি টাকা বিনিয়োগ করে, যেখানে তাদের লক্ষ্য হল মানসিকভাবে বাংলাদেশিদের ভারতীয়করণ করা। ১৯৯১-এর পর বেগম খালেদা জিয়ার সরকার সবকিছুতে অবাধ নীতি অনুসরণ করায় এর পক্ষে এ ধরনের পরোক্ষ বা কোভার্ট অপারেশন চালানো সহজ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। খালেদা জিয়ার শাসনামলে এসব খাতে কত টাকা ব্যয় করে তার কোনো সুনির্দিষ্ট হিসাব পাওয়া না গেলেও বিভিন্ন পত্রপত্রিকায় এ নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে।
এরকম একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল দ্য নিউ নেশন পত্রিকার 19 ডিসেম্বর 96 সংখ্যায়। বাংলাদেশ ইন্ডিয়া রিলেশন দ্য ট্রুথ মাস্ট বি টোল্ড শিরোনামের ওই রিপোর্টে প্রতিবেদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী উল্লেখ করেন, উদ্ধৃতি শুরু, একটি হিসাব মতে ভারত বন্ধুভাবাপন্ন সাংবাদিক সংগ্রহ এবং তাদের হাতে রাখার জন্য প্রতি বছর 30 থেকে 40 মিলিয়ন টাকা ব্যয় করে থাকে। এছাড়া আরও 70 থেকে 80 মিলিয়ন টাকা খরচ করা হয় সহায়ক সাংস্কৃতিক সংস্থাসমূহ টিকে রাখার জন্য। তবে ভারত সবচেয়ে বেশি অর্থাৎ 300 থেকে 350 মিলিয়ন টাকা প্রতি বছর সাহায্য হিসাবে দেয় তার মূল রাজনৈতিক প্ল্যাটফর্মকে। উদ্ধৃতি সমাপ্ত। 1991 সালের শুরুতে যখন পুরো বাংলাদেশ একটি চরম বিশৃঙ্খলা অবস্থার মধ্য দিয়ে চলছিল, সকলে প্রস্তুত নিচ্ছিলেন সংসদ নির্বাচনের। ঠিক সেই মুহূর্তে পশ্চিমবঙ্গে কলকাতার মাটিতে বাংলাদেশ মুজাহিদ সংঘ নামক একটি সংগঠন দাঁড় করায় র। স্বাধীন বঙ্গভূমি আন্দোলনে জড়িত নেতৃস্থানীয় ব্যক্তিরাই ছিলেন এর মূল সংগঠক। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ নির্যাতিত মানুষ ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে এ কথা পৃথিবীকে জানিয়ে বাংলাদেশকে একটি নিবর্তনবাদী দেশ হিসেবে চিহ্নিত করাই ছিল মুজাহিদ সংঘের অন্যতম কারণ। এছাড়া ভারতে আশ্রয় গ্রহণকারী এইসব কথিত মুজাহিদদের মাধ্যমে পরবর্তীতে ভারতে 1 কোটি বাংলাদেশি অনুপ্রবেশের প্রচারণাকে যৌক্তিক ভিতের ওপর দাঁড় করানো হয়। পুশব্যাক ষড়যন্ত্রের পটভূমিও ছিল এই মুজাহিদ সংঘ। মূলত এ সময় পশ্চিমবঙ্গে আশ্রিত সংখ্যালঘু সম্প্রদায়ের কতিপয় ব্যক্তি বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন চলেছে এরকম সুপরিকল্পিত অবাস্তব অভিযোগ উত্থাপন করে পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুদের অনুপ্রবেশ নিয়ে হইচই বাঁধিয়েছে। শুরু করেছিল তারা বঙ্গভূমি আন্দোলন। খুব একটা সুবিধা না হওয়ায় বাংলাদেশ থেকে মুসলমানরাও ভারতে অনুপ্রবেশ করেছে এরকম একটি কাহিনী ফেদে পশ্চিমবঙ্গ থেকে মুসলমানদের বিতরণের পটভূমি সৃষ্টির জন্যই র এই কথিত মুজাহিদ সংঘ নামে একটি নতুন ষড়যন্ত্রের রূপরেখা তৈরি করে। যদিও এই মুজাহিদ সংঘ সৃষ্টি করা হয় 1991 সালের ফেব্রুয়ারিতে, কিন্তু এ নিয়ে ব্যাপক প্রচারণা শুরু হয় 1992 সালে। এ ব্যাপারে পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত মাসিক কলম পত্রিকা ফেব্রুয়ারি 1992 সংখ্যায় সরেজমিনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। শিরোনাম ছিল বাংলাদেশ মুজাহিদ সংঘ, ষড়যন্ত্র কাদের। এই প্রতিবেদনটি এখানে পত্রস্থ করা হলো। বাংলাদেশ মুজাহিদ সংঘ, ষড়যন্ত্র কাদের। অনুপ্রবেশ নিয়ে প্রচারণার জোয়ার পশ্চিমবাংলার সমাজ এবং রাজনীতিতে যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে তা অনস্বীকার্য। বিগত নির্বাচনে পশ্চিম বাংলায় বিজেপির নির্বাচনী প্রচারণার প্রধান বিষয় ছিল এই অনুপ্রবেশ। অবশ্য বিজেপি এবং অন্য সম্প্রদায় সংগঠন এবং পত্রপত্রিকাগুলোর বক্তব্য হচ্ছে অনুপ্রবেশের অর্থ হচ্ছে মুসলিম অনুপ্রবেশ, হিন্দুরা হচ্ছেন শরণার্থী মাত্র। পশ্চিমবঙ্গ থেকে 60 লাখ মুসলমানকে ভিটে মাটি ছাড়া করতে হবে। অনুপ্রবেশ সমস্যার এটাই হচ্ছে একমাত্র সমাধান। স্বভাবতই এই ধরনের প্রচারণা রাজ্যের হিন্দু মুসলমানের সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রদায়িক উত্তেজনা এবং সন্দেহ অবিশ্বাস সৃষ্টি করে চলেছে। নিরপেক্ষ বিশেষজ্ঞরা অবশ্য বলেছেন, মুসলমান অনুপ্রবেশের যে পরিসংখ্যান এবং যুক্তি খাড়া করা হয়েছে তা বাস্তব কোনো ভিত্তির ওপর নেই। সাম্প্রদায়িক কিছু সংগঠনের যোগান দেয়া তথ্য ও পরিসংখ্যান সূত্র যাচাই না করে পত্রপত্রিকায় অবলীলাক্রমে ছেপে দেয়া হচ্ছে। মুসলমানদের সম্পর্কে বিদ্বেষ জাগিয়ে তোলা এবং মুসলিম বিতাড়নই হচ্ছে এর মূল লক্ষ্য। নইলে একদিকে বিদেশি হিন্দু অনুপ্রবেশকারীদের স্বাগত জানানো এবং অন্যদিকে মুসলিম বিতাড়নের ধুয়ো তোলা সম্ভব ছিল না। এর মধ্যে আবার অনুপ্রবেশ বিতণ্ডতায় এক নয়া মাত্রা যোগ করেছে বাংলাদেশ মুজাহিদ সংঘ নামক রহস্যময় একটি সংগঠন। 1991 ফেব্রুয়ারি মাসে নাটকীয়ভাবে এই সংগঠনটি আত্মপ্রকাশ করে। আর প্রথম আবির্ভাবেই দেখা গেল পশ্চিমবাংলার সংবাদপত্র জগৎ এবং রেডিও টেলিভিশনে তাদের নিয়ে দারুণ হইচই। হঠাৎ আবির্ভূত এ ধরনের ভুঁইফোড় কোনো সংগঠনকে কলকাতা বেতার ও দূরদর্শন নিজেদের মহামূল্য সময় থেকে যেরকম ঢালাও বরাদ্দ প্রদান করেছে তার দ্বিতীয় নজির খুব একটা নেই।
বাংলাদেশ মহাজি সংঘ তার জন্ম এবং অস্তিত্ব ঘোষণা করে কলকাতার প্রেস ক্লাবে এক অভূতপূর্ব সাংবাদিক সম্মেলন ডাকে। দিনক্ষণ তারিখ সন হচ্ছে যথাক্রমে মঙ্গলবার অপরাহ্ন 2 12 ফেব্রুয়ারি 1991 সাল। এ সম্পর্কে খবরের কাগজ এবং বেতার ও দূরদর্শনে ফলাও করে যে খবর ছাপা হয় তার মোদ্দা কথা ছিল, আমরা হলাম বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী। আমরা হাজারে হাজার ভারতে ঢুকে পড়ে বেশ স্থিত হয়ে বসেছি, ধান্দা ও রোজগারের ব্যবস্থা করে নিয়েছি, কিন্তু এখন আমরা এতে সন্তুষ্ট নই। আমাদের এখন বিশ্ব মানবাধিকার চাই। মুহাজির সংঘের লোকেরা প্রেস ক্লাবে 200-250 লোকের একটি মিছিল নিয়ে আসে। এদের ভিড়ের চাপে প্রেস ক্লাব প্রাঙ্গণ উপচে পড়ে। মিছিলে এবং সাংবাদিক বৈঠক চলাকালীন এদের গগনবিদারী জঙ্গি স্লোগান চলতে থাকে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এবং বাংলাদেশ মুহাজির জিন্দাবাদ। এই কায়দায় সাংবাদিক বৈঠক বা প্রেস কনফারেন্স আগে কখনো হয়নি বলে উপস্থিত সাংবাদিকেরা মন্তব্য করেন। সংবাদপত্রের রিপোর্ট থেকে জানা যায়, যদিও বাংলাদেশ মুহাজির সংঘ স্বঘোষিত মুসলিম অনুপ্রবেশকারীদের সংগঠন, প্রেস কনফারেন্সে কিন্তু সাংবাদিকদের কাছে মুহাজিরদের লক্ষ্য, উদ্দেশ্য এবং তৎপরতার মন্তব্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন জনৈক দেবেন বাবু। সাংবাদিক সম্মেলনের কথা প্রচারিত হওয়ার মাত্রই অনুপ্রবেশকারী মুসলমানদের এই দুঃসাহসমূলক স্পর্ধা নিয়ে শোরগোল পড়ে যায়। আকাশবাণী কলকাতা ও দূরদর্শন বেশ খানিকটা সময় এবং গুরুত্ব দিয়ে সবকটি সংবাদ বুলেটিনেই খবরটি সম্প্রচার করে। দৈনিকগুলো ফলাও করে সংবাদটি ছাপে। পরে আনন্দবাজার, বর্তমান যুগান্তর, স্টেটসম্যান প্রভৃতি পত্রপত্রিকায় মুসলমান অনুপ্রবেশের এই অকাঠ্য প্রমাণ নিয়ে জ্বালাময়ী সম্পাদকীয় এবং বিশেষ বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়। এদের মধ্যে একটু শালীন এবং সংযমী ভূমিকা ছিল আনন্দবাজার পত্রিকার। 14 ফেব্রুয়ারি 1991-তে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার প্রথম সম্পাদকীয় অনুপ্রবেশের স্ফীত ধারা থেকে কিছু অংশ এখানে উদ্ধৃত করা হচ্ছে। উদ্ধৃতি শুরু। যেভাবে একদল বাংলাদেশি সাংবাদিক সম্মেলন ডাকিয়া ঘোষণা করিলেন যে তাহারা পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী, এই রাজ্যে ওই বেআইনিভাবে হাজির হওয়া বাংলাদেশি সংখ্যা লক্ষাধিক এবং গোটা ভারত ধরিলে 5 লক্ষেরও বেশি, তাহা অবশ্যই পোড় খাওয়া পত্রকারদের মুখের বাক্য হরণ করিয়া লইয়াছিল। নিজেদের বেআইনি কাজের কথা সর্বসমক্ষে ঘোষণার মধ্যে এক ধরনের সরলতা, অকপট আচরণের ইঙ্গিত অবশ্যই মিলিবে, কিন্তু তাহা হইতে সাধারণ মানুষের পক্ষ সান্ত্বনা খুঁজিয়া পাওয়া কঠিন হইবে। আর সীমান্তের নিরাপত্তা রক্ষার দায়িত্ব যাহাদের, তাহারা নিজেদের অপদার্থতার কোনো সাফাই গাইতে বসিবেন এখন। এতগুলো চেকপয়েন্ট এবং সেগুলোর পাহারাদার, ডজন ডজন শুল্ক এবং অভিবাসন অফিসারদের তবে তনখা দিয়া পুষিবার কেন প্রয়োজন? জানিবার ইচ্ছা হয় যে ওই বিশাল অনুপ্রবেশের ব্যাপারটা রাজ্য সরকারের জানা ছিল কি না। না থাকিলে তা অবশ্যই গৌরবের বিষয় নহে, আর জানা থাকিলে সরকারকে বলিতে হইবে প্রতিরোধত্ব কি ব্যবস্থা লওয়া হইয়াছে। সাংবাদিক সম্মেলনে মুহাজির সংঘের নেতারা উপস্থিত হইয়াছিলেন বিরাট একটি মিছিল সঙ্গে লইয়া। বোধ করি বক্তব্যের গুরুত্ব যাহাতে বৃদ্ধি পায় সেই উদ্দেশ্যে। উদ্ধৃতি সম্পন্ন। বিলক্ষণ বোঝা যায় প্রেস ক্লাবে মুহাজির সংঘের তরফ থেকে দেবেন বাবুদের বক্তব্যকে আনন্দবাজার এবং দোসর অন্য পত্রপত্রিকাগুলো ধ্রুব সত্য বলে মেনে নিয়েছে। এর মধ্যে মহাভারতের ঐতিহ্যমণ্ডিত অশ্বত্থামা হত ইতি গজ জাতীয় কোনো ব্যাপার রয়েছে কিনা, বা সমগ্র বিষয়টিকে একটু তলিয়ে দেখার প্রয়োজন আছে কিনা, আনন্দবাজারের পোড় খাওয়া সাফদিল সম্পাদকীয় নিবন্ধের কলামচি একবারও তার প্রয়োজনীয়তা অনুভব করেননি। বিশ্বাসের জন্য উন্মুখ প্রকৃত বিশ্বাসীর লক্ষণই হচ্ছে শুনলাম ও বিশ্বাস করলাম জাতীয় সদা প্রস্তুত হৃদয়, তনু এবং মন। আনন্দবাজার ও সহযোগী দৈনিকগুলো তাই বোধ হয় মুসলমান অনুপ্রবেশকে প্রমাণসিদ্ধ বলে মেনে নিতে একটুও দ্বিরুক্ত করেনি। এরপর সম্পাদকীয়টিতে আনন্দবাজার ভুইফোর এই মুহাজির সংঘের বক্তব্যের খেইকেই শুধু ধরে নয়, বরং টেনে টুনে আরও প্রসারিত করে কেবল পশ্চিম বাংলাতেই নয়, সেই সঙ্গে আসামেও বাংলাদেশি মুসলমানদের অনুপ্রবেশকে সুযোগ বুঝে প্রমাণিত করে দিয়েছেন।
যদিও কঠোর অসমীয়রা জাতীয়তাবাদী আসু আগব আলফা এবং ক্ষমতায় থাকাকালীন তাদের পরিচালিত পুলিশ প্রশাসন জোর তৎপরতা চালিয়ে ৫০ মুসলমানকেও অনুপ্রবেশকারী বলে ট্রাইব্যুনালে দাঁড় করাতে পারেনি। আনন্দবাজার লিখেছে, উদ্ধৃতি শুরু, অস্বীকার করিয়া লাভ নাই, সীমান্তের ওপার হইতে নিয়মিতভাবেই প্রতিদিন কিছু বিদেশি নাগরিক বেআইনিভাবে এদেশে প্রবেশ করেন, তাহা কর্তা ব্যক্তিদের বিলক্ষণ জানা। দেশের ভিতরেও অন্যায়ভাবে মদত দিবার মতো অভিভাবকের অভাব নাই। প্রতিবেশী রাজ্য আসামে যে দীর্ঘস্থায়ী আন্দোলন ছাত্রনেতারা করিয়াছিলেন, তাহার একটি দাবি ছিল ওই বিদেশি নাগরিকদের চিহ্নিত এবং বহিষ্কার করিতে হইবে। তখন বাংলাদেশ সরকার ক্রমাগত মাথা নাড়িয়া বলিয়াছে যে একজন বাংলাদেশীয় অবৈধভাবে ভারতে আসে নাই। ক্ষমতায় আসিয়া অগপ সরকার অবশ্যই বিদেশিদের শনাক্ত করতে পারে নাই, কতকটা অক্ষমতা এবং কিছুটা আইন ঘটিত জটিলতার কারণে। মাঝখান হইতে কিছু নিরাপরাধ মানুষকে লইয়া টানাহাঁচড়া হইয়াছে মাত্র। আমাদের বিদেশিরা কোথায় গেল বলিয়া রঙ্গরসিকতাও শুনিতে হইয়াছে অগপ মন্ত্রীদের। বাংলাদেশ মুহাজির সংঘ নেতারা এখন প্রমাণ করিয়া দিলেন, যদি সত্যি প্রমাণের প্রয়োজন কাহারও থাকিয়া থাকে, যে বিদেশি অনুপ্রবেশ বাস্তবে ঘটিয়াছিল, শুধু আসামে নয়, পশ্চিমবঙ্গেও। ইতিপূর্বের সংবাদপত্রে যখনই অবৈধ চলাচলের কথা প্রকাশিত হইয়াছে, সরকারি প্রবক্তারা তাহা অসত্য বা অতিরঞ্জিত বলিয়া এড়াইয়া গিয়াছেন। অভিযোগ তোলা হইয়াছে যে কোনো কোনো মাতবর নেতা জানিয়া শুনিয়া এইসব বিদেশির ভুয়া পরিচয়পত্র সংগ্রহ করিয়া দিয়াছেন। রেশন কার্ড এবং পাসপোর্ট পর্যন্ত বক্রপথে করিয়া তাহাদের ভারতীয় নাগরিক সাজিয়াছেন। সরকার সেই অভিযোগ উড়াইয়া দিয়াছে। সীমান্ত এলাকার জেলাগুলোতে অস্বাভাবিক জনবৃদ্ধির উদাহরণ দেখাইয়া কেউ কেউ উদ্বেগ প্রকাশ করিয়াছেন। সরকার কিন্তু পরম অনুদ্বিগ্ন থাকিয়াছে। কিন্তু অনুপ্রবেশের প্রসঙ্গটা এখন যেভাবে জনসমক্ষে আসিয়া পড়িল, তাহাতে নিশ্চেষ্ট হয়ে থাকা সরকারের পক্ষে কি সমীচীন হইবে? উদ্ধৃতি সম্পন্ন। আসামে অনুপ্রবেশকারী চিহ্নিত ও বিতাড়ন করার যে পর্বটি অগপ সরকারের আমলে সংগঠিত হয়েছে, সেটা সবার জানা দরকার। দেখা গেছে ন্যায় এবং আইনের পথে সেখানে মুসলিম অনুপ্রবেশকারী খুঁজে পাওয়া সম্ভব নয়, কারণ স্বাধীনতার পর আসামে জোরপূর্বক মুসলিম বিতাড়ন ঘটেছে লাগাতার, কিন্তু আগমন ঘটেনি। কাজেই আইন ও তথ্য প্রমাণের বৈধতার ভিত্তিতে অগ্রসর হলে মুসলিম অনুপ্রবেশকারী খুঁজে না পাওয়ারই কথা। কিন্তু 1971-এর আগে এবং তারও পরে পাকিস্তান ও বাংলাদেশ থেকে বাঙালি হিন্দুরা অবিরাম আসামে ঢুকেছে এবং ঢুকছে। তাই দেখা গেছে অগপ সরকার অধিবাসী বেশ কিছু সংখ্যক বাঙালি হিন্দুকেও নাগরিকত্ব প্রমাণের জন্য নোটিশ ধরিয়ে দিয়েছিলেন। দুটো ব্যাপারেই আনন্দবাজারের সম্পাদকীয় স্তম্ভের কলমচি মহাশয়ের ঘোরতর দুঃখের কারণ। তিনি এখানে বোধ করি বলতে চেয়েছেন, আইনের পথে গেলে আসাম থেকে কি করে মুসলমান বিতাড়ন করা যাবে? ভাবখানা বাপু হে, যদি সত্যি মুসলমান তাড়াতে চাও তবে আইন কানুনের রাস্তা ছাড়ো। এই জন্য তোমাদের মূলমন্ত্র হতে হবে বলং বাহু বলং। যদি তা না পারো, সেটা তোমাদের অক্ষমতা। অভিবাসী বাঙালি হিন্দুরা নিরপরাধ, তাদের নিয়ে টানাহাঁচড়া করা কেন? এই জন্যই হয়তো কলমচি মহাশয় আইন ঘটিত জটিলতা এবং অগপের অক্ষমতায় বিষাদগ্রস্ত হয়ে জব্বর হা-হুতাশ প্রকাশ করেছেন। 15ই ফেব্রুয়ারি 1991-তে গণশত্রু পত্রিকায় প্রকাশিত একটি খবরে বলা হয় যে অনুপ্রবেশকারীদের সাংবাদিক বৈঠক দিয়ে তদন্ত হবে। রাজ্যের স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্ত জানান, এই সাংবাদিক বৈঠকের আয়োজন করা এবং প্রেস ক্লাব চত্বরের মধ্যে বিক্ষোভকারীদের ঢুকে পড়া ও বিক্ষোভ দেখানোর পেছনে কারা আছে তা খোঁজ নিতে কলকাতা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। পরে অবশ্য এই খোঁজখবরের ফলাফল নিয়ে আর কোনো উচ্চবাচ্য হয়নি। মাঝখানে শুধু পুলিশ দফতরের একটি বিবৃতিতে ব্যাপারটিকে আরও জোরালো এবং রহস্যময় করে তোলার চেষ্টা দেখা গেছে। গোয়েন্দা কর্তা ব্যক্তিরা এই মুহাজির সংঘের পেছনে বাংলাদেশ সংযোগ ছাড়াও পাকিস্তানও জড়িত থাকার সম্ভাবনার ইঙ্গিত দেন। সাংবাদিকদের তারা বলেন, উদ্ধৃতি, খতিয়ে দেখা হচ্ছে এই বাংলাদেশি মুহাজির সংঘের সঙ্গে পাকিস্তানের মুহাজির কওমি মুভমেন্ট MQM দলের কোনো যোগাযোগ রয়েছে কিনা।
প্রসঙ্গত উল্লেখযোগ্য হল পাকিস্তানের মুজাহির কাওমি মুভমেন্ট পাক সংসদে একটি গুরুত্বপূর্ণ দল। মূলত ভারত থেকে চলে আসা এরা হিজরতকারী মুসলমান এবং তাদের পরবর্তী প্রজন্মের বংশধর পাক নাগরিকেরা এই রাজনৈতিক দলটির সমর্থক। পাকিস্তানের এই দলটির সঙ্গে 2000 মাইল ব্যবধানে পশ্চিমবঙ্গে তথাকথিত অনুপ্রবেশকারী মুজাহির সঙ্গে সংযোগ কেন গোয়েন্দারা কল্পনা করলেন তারাই জানেন। তবে একটা কথা পরিষ্কার বোঝা যাচ্ছিল, যারাই মুহাজির সংঘের নামকরণ করে থাকুক না কেন, তারা সাম্প্রদায়িক একটি মহল প্রচারিত তথাকথিত অনুপ্রবেশ এবং আন্তর্জাতিক মুসলিম ষড়যন্ত্র থিওরিতে আরও হাওয়া দিতে চাচ্ছেন। তাদের দেখানো পথেই পা ফেলেছে ভারতের গোয়েন্দা কর্তৃপক্ষ। উদ্ধৃতি সম্পন্ন। 15 ফেব্রুয়ারি ওই সংবাদে গণশক্তি অবশ্য অন্য একটি ব্যাপারে বিস্ময় প্রকাশ করেছে। পত্রিকাটির মতে দূরদর্শনের ভূমিকা খুবই আশ্চর্যজনক। সাধারণত প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী বা জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাংবাদিক সম্মেলন ছাড়া অন্য কোনো সংগঠন, রাজনৈতিক দল বা ব্যক্তির সাংবাদিক সম্মেলনে ছবি দূরদর্শনে দেখানো হয় না। কিন্তু মুহাজির সংঘের সাংবাদিক সম্মেলন এবং বিক্ষোভের ছবি বেশ সবাই নিয়ে কলকাতা দূরদর্শনে দেখানো হয়। গণশক্তির ভাষায় দূরদর্শনের এই অতি আগ্রহ প্রশ্নের সৃষ্টি করেছে। মুহাজির সংঘের এই সাংবাদিক সম্মেলন জাতীয় স্তরেও গুরুত্ব পেয়েছে। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের প্রমাণ হিসেবে এই সাংবাদিক সম্মেলন বিভিন্ন জায়গায় নানাভাবে উল্লেখিত হচ্ছে। এর শুরু আনন্দবাজারে। পত্রিকাটি 27 মার্চ 1991-তে অনুপ্রবেশ নিয়ে একটি বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে। আনন্দবাজারের প্রতিবেদক তাপস সিংহ এতে উদ্ধৃতি শুরু বেপরোয়া মুহাজির এই শিরোনামে একটি প্রতিবেদন লেখেন। এতে মুহাজির সংঘের ওপর এক অনুসন্ধানী রিপোর্টে প্রমাণ করা হয় মুহাজির সংঘের অস্তিত্ব এবং বক্তব্য সম্পূর্ণ সত্য। সংঘের প্রেসিডেন্ট রইসুদ্দিন বিশ্বাসের সঙ্গেও প্রতিবেদক মহাশয় মোলাকাত করেন। সিংহমশাই নিজের অনুসন্ধানী তৎপরতার ফলাফল বিবৃত করেছেন এইভাবে, উদ্ধৃতি শুরু 10 বছর হয়ে গেল রইসুদ্দিন এদেশে এসেছেন তার মতো আরও অনেকে। এইসব বাংলাদেশি মুসলমান ছড়িয়ে পড়েছেন কাশীপুর, দমদম, বারাসাত, বীরা, খিদুরপুর 6 নং ডক, মতিঝিল, হাওড়ার বাঁকড়া, ব্যান্ডেল, মসলন্দপুর এবং দ্বিতীয় হুগলি সেতু সহ বিভিন্ন জায়গায়, অথচ এদের কোথাও আটকানো হয়নি। উদ্ধৃতি শেষ। নিবন্ধটি শেষ করেছেন তিনি সরকারকে উস্কানির কষাঘাত করে। তার ভাষায়, উদ্ধৃতি, ঢাকার একটা বিখ্যাত রসিকতা ছিল, অমন কথা কইবেন না কর্তা, শুনলে ঘোরাতেও হাসব। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের এমন কথাবার্তা শুনে সাধারণ মানুষেরই কি এই একই দশা নয়? উদ্ধৃতি শেষ। ইংরেজি সানডে পত্রিকায় 15 সেপ্টেম্বর 1991 সংখ্যা অনুপ্রবেশ সম্বন্ধীয় এক নিবন্ধে মেকিং দেমসেলভস অ্যাট হোম এই নিবন্ধে বাংলাদেশ মুহাজির সংঘের এই সাংবাদিক সম্মেলনকে প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে। অনুপ্রবেশ নিয়ে অন্য একটি নিবন্ধ খাড়া করে মাসিক আলোকপাত তার আগস্ট 91 সংখ্যায় লিখেছে, উদ্ধৃতি, বিগত কয়েক বছর ধরে বাংলার মানচিত্রে যে চোরা স্রোত বয়ে আসছে, সম্প্রতি তারই ভয়ঙ্কর প্রকাশ 60 লক্ষ বাংলাদেশি অনুপ্রবেশকারী। এই বাংলার সীমান্ত এলাকা ধরে যারা সর্বত্রই ছড়িয়ে পড়তে পড়তে দাপিয়ে বেড়াচ্ছে কোথাও কোথাও, মিছিল করছে, বুক ফুলিয়ে বলছে, আমরা বেআইনিভাবে এই বাংলায় প্রবেশ করেছি। প্রকাশ্য রাস্তায়, এমনকি কলকাতায় তারা স্লোগান দিতে দ্বিধা করছে না, আল্লাহু আকবার, বাংলাদেশ মুহাজির সংঘ জিন্দাবাদ। দাবি তুলেছে, আমাদের দায়িত্ব নিতে হবে ভারত সরকারকে। উদ্ধৃতি শেষ। দেখা যাচ্ছে মুহাজির সংঘ দ্বারা এই প্রেস কনফারেন্সকে গণমাধ্যম এবং হিন্দু ফ্যাসিবাদী সংগঠনসমূহ মুসলিম অনুপ্রবেশের একরকম সত্যায়িত দলিল হিসাবে প্রচার করে চলেছে। প্রেস কনফারেন্সটির যে এখনও সামনে টানা হচ্ছে তার আরও 2-1টা নমুনা। উদ্ধৃতি, এদিকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করা একদল মুহাজির কলকাতা শহরের বুকে মিছিল করে, সাংবাদিক সম্মেলন ডেকে ভারতীয় নাগরিকত্ব দিতে হবে বলে দাবি তুলেছে। এখনও তারা নখদন্ত বিস্তার করতে পারেনি। উদ্ধৃতি সম্পন্ন। আবার আরেক জায়গায় বলা হয়েছে, উদ্ধৃতি শুরু,
কলকাতার রাজপথে প্রকাশ্য দিবালোকে হাজার হাজার বাংলাদেশি মুসলমান নিজেদের অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করে বিক্ষোভ প্রদর্শন করলেও ঢাকার কর্তৃপক্ষ নির্লজ্জভাবে এদের অস্তিত্ব অস্বীকার করে। উদ্ধৃতি সম্পন্ন। দূরদর্শনে গত নির্বাচনের ফলাফল ঘোষণার সময় সিপিএমের বিমান বসু, কংগ্রেসের সৌগত রায় এবং বিজেপির শ্রী বিষ্ণুকান্ত শাস্ত্রী মহাশয় ভোট সমীক্ষা করেছিলেন। শ্রী বিষ্ণুকান্ত শাস্ত্রীজি নিজের বক্তব্যের সাপেক্ষে মহাজির সংঘের বুক ফুলিয়ে মিছিল এবং সাংবাদিক সম্মেলনের মোক্ষম প্রমাণ পেশ করে অপর দুজন রাজনীতিবিদকে একেবারে লাজবাব করে দেন। এরপরে বিভিন্ন সময়ে গণমাধ্যম, বিশেষ করে রেডিও এবং দূরদর্শনে বাংলাদেশ মহাজির সংঘে নানা বক্তব্য, ছবি এবং বিক্ষোভ বিশেষ গুরুত্ব সহকারে প্রচারিত হয়েছে এবং এ ধারা এখনও জারি রয়েছে। এই মহাজির সংঘের কার্যাবলীর যৌক্তিকতা ও বিশেষ একটি মহলের আচার বিচার করলে স্বাভাবিকভাবেই এমন কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয় বাস্তব বুদ্ধিতে, যার হিসাব মেলে না। প্রথমত, অনুপ্রবেশকারীদের সহজাত প্রবণতাই হল চিহ্নিত হওয়াকে ভয় করা। সে যুক্তিসঙ্গত কারণেই চিহ্নিত হওয়ার সম্ভাবনাকে প্রাণপণে এড়িয়ে চলার চেষ্টা করে। সঙ্গোপনে জনারণ্যে সে মিশে থাকতে চায়, অন্যথায় তার যে ক্ষতির সম্ভাবনা তা সে ভালো করেই জানে। হিন্দু ও মুসলিম উভয় অনুপ্রবেশকারী সম্বন্ধেই এই কথা সত্য, কিন্তু বিশেষভাবে সত্য একজন মুসলিম অনুপ্রবেশকারী সম্পর্কে। কারণ সে জানে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় কর্তৃক পরিচালিত পুলিশ, প্রশাসন এবং বিধি ব্যবস্থায় যে স্বাভাবিক সহানুভূতি একজন হিন্দু অনুপ্রবেশকারী পেতে পারে, একজন মুসলিম অনুপ্রবেশকারীকে উল্টো বরং বিরূপ এবং বিদৃষ্ট মনোভাবের মোকাবেলা করতে হয়। অথচ বাংলাদেশ মহাজির সংঘের মুসলমান অনুপ্রবেশকারীরা নানা রকম প্রয়োজন ব্যতিরেকেই নিজেরাই নিজেদের অনুপ্রবেশকারী বলে ঘোষণা দিচ্ছে। সাংবাদিক সম্মেলন করে পুলিশ প্রশাসনকে প্রকাশ্যে প্ররোচনা দিচ্ছে যাতে তাদের দণ্ড দিয়ে কারাগারে প্রেরণ এবং পরে বহিষ্কার করা হয়। নিজেদের স্বার্থবিরোধী এমন কাজ পাগলেও করবে না, অথচ মহাজির সংঘের মুসলমান অনুপ্রবেশকারীরা লাগাতার তাই করে চলছে। ব্যাপারটি বেশ রহস্যময়। দ্বিতীয়ত, মুসলিম অনুপ্রবেশকারীদের এভাবে সাংবাদিক সম্মেলন, বিক্ষোভ প্রদর্শন এবং মিছিল করার পেছনে উদ্দেশ্য কী? মহাজির সংঘের দাবি কী? অনুপ্রবেশকারীদের হঠাৎ এসব করার কেন প্রয়োজন পড়ল এখন? এসবের মাধ্যমে কোনো কিছু হাসিল করার সম্ভাবনা তাদের কত দূর? অনুপ্রবেশকারী হলে তারা থাকবে বিচ্ছিন্ন এবং ছড়িয়ে ছিটিয়ে, এবং তারা হবে খুবই গরিব। কারণ সঙ্গতিসম্পন্ন কোনো মানুষ নিজের ঘর, দোর, সম্পত্তি ফেলে এভাবে একটা ভিন দেশে অনিশ্চিত এবং কষ্টকর জীবনে প্রবেশ করে না। কারা তাদের সংগঠিত করেছে? এই জন্য টাকা পয়সা এবং নেতৃত্ব কোথা থেকে আসছে? মনে এই প্রশ্নগুলো উদয় হওয়া খুবই স্বাভাবিক। সাংবাদিক সম্মেলনে মহাজির সংঘের বক্তব্য এবং তাদের বিতরিত লিফলেট থেকে এ প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া মুশকিল। খোদ মহাজির সংঘের লিখিত বক্তব্য অনুযায়ী পশ্চিমবঙ্গে সহজ রুজি রোজগারের ব্যবস্থা না থাকায় তারা এখানে এসেছেন এবং নানান ধরনের কাজকর্ম করে পরিবার পরিজন সহ জীবন ধারণ করছেন। কাজেই এই অনুপ্রবেশকারীরা স্বাভাবিক প্রক্রিয়ায় চুপচাপ ভোটার লিস্টে নাম তুলে নিজেদের ধীরে ধীরে ভারতীয় নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করে নেবেন। এটাই হয়তো তাদের দিক থেকে যুক্তিসঙ্গত আচরণ, কিন্তু তা না করে তারা উল্টো বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবিগুলো কি? আশ্চর্য হলেও সত্যি, নিজেদের অনুপ্রবেশকারী বলে সদম্ভ ঘোষণা দেওয়া ছাড়া তাদের বক্তব্য বা লিফলেটে বিশেষ কোনো দাবি নেই। নানা ধানাই পানাই করার পর লিফলেটে নিজেদের কথা ছেড়ে বাংলাদেশি হিন্দুদের কথা বলা হয়েছে। সেখানে লেখা হয়েছে, উদ্ধৃতি শুরু, বাংলাদেশে লক্ষ লক্ষ হিন্দু সাম্প্রদায়িক নির্যাতনে এবং কোনো কোনো ক্ষেত্রে নির্যাতনজনিত অর্থনৈতিক সংকটে পিতৃপুরুষের ভিটাবাটি ছাড়িয়া ভারতে আশ্রয় নিয়েছে। উদ্ধৃতি শেষ। শেষে বিশ্ব মানবাধিকার ঘোষণাপত্রের দফা 25 এবং দফা 26-এর বরাত দেয়া হয়েছে। বলা হয়েছে, উদ্ধৃতি, প্রতিটি মানুষের খাদ্য, বস্ত্র, বাসগৃহ, চিকিৎসা, প্রয়োজনীয় সামাজিক সেবা এবং বেকারত্ব এবং অসুস্থতার সময় নিরাপত্তার অধিকার সহ তাহার পরিবারের উপযুক্ত স্বাস্থ্য এবং স্বাচ্ছন্দ্যযুক্ত জীবন মানের অধিকার আছে। প্রতিটি মানুষেরই শিক্ষার অধিকার আছে। উপরোক্ত ঘোষণায় পৃথিবীর সমস্ত রাষ্ট্র স্বাক্ষর করিয়াছে।
আমরা যদি বিশ্বের মানবের মধ্যে পড়ি, তাহা হইলে আমরা কাজকর্ম করিয়া বিশ্বের কোথাও উপযুক্ত খাদ্য, বস্ত্র, বাসগৃহ, চিকিৎসা এবং শিশু কিশোরের শিক্ষার অধিকার হইতে কেন বঞ্চিত হইব? মানব শরীর লাভ করিয়াও জাতিসংঘ ঘোষিত বিশ্ব মানবাধিকার হইতে বঞ্চিত হইব আমরা কেন? ভারত, বাংলাদেশ, জাতিসংঘ এবং বিশ্বের সকল মানুষের কাছে আমাদের দাবি যে, মানব শরীর লাভ সত্ত্বেও আপনারা যদি আমাদের বিশ্ব মানবের অন্তর্ভুক্ত বলিয়া মনে না করেন, তাহা হইলে একযোগে আমাদের সকলকে মারিয়া ফেলুন, অথবা সৎভাবে কাজকর্ম করিয়া পরিবারবর্গসহ মানুষের মতো বাঁচার ব্যবস্থা করুন। উদ্ধৃতি শেষ। ফেব্রুয়ারি 13, 1991। দেখা যাচ্ছে মহাজি সংঘের মূল দাবি হচ্ছে বিশ্ব মানবাধিকার অর্জন। তারা ভারতীয় নাগরিকত্ব চাননি এবং বিশ্বের কোথাও যে কোনো জায়গায় সৎভাবে জীবনযাপনে তারা প্রস্তুত। আর খাদ্য, বস্ত্র, বাসগৃহ, চিকিৎসা, শিক্ষা প্রভৃতি দাবিগুলো পেশ করার জন্য নিজেদের অনুপ্রবেশকারী বলে ঘোষণা দেওয়ার প্রয়োজন পড়ে না। প্রতিটি ভারতবাসীর দাবিও একই। তাদের সঙ্গে মিশে এই দাবিগুলো উত্থাপন করাই ছিল সবচেয়ে যুক্তিসঙ্গত পথ। তা না করে এত ঝুঁকি নিয়ে বিশ্ব মানবাধিকার চাওয়া সত্যি রহস্যপূর্ণ। প্রাসঙ্গিক অন্য প্রশ্নগুলোরও কোনো সদুত্তর মহাজি সংঘের আচরণ এবং কাজকর্ম থেকে পাওয়া যায় না। বাংলাদেশি মহাজি সংঘের সাংবাদিক সভায় হিন্দু নেতাদের বক্তব্য পেশ এবং মাতবরির হিসেব মেলানো কষ্টকর। তাই স্টেটসম্যান পত্রিকাও তাদের পরিবেশিত সংবাদে বলতে বাধ্য হয়েছে, বাংলাদেশি মহাজি সংঘের কোনো নির্দিষ্ট দাবি ছিল না। উদ্ধৃতি শেষ। স্টেটসম্যান, 13 ফেব্রুয়ারি 1991। এসব প্রশ্নকে সামনে রেখে কলমের তরফ থেকে বিগত আগস্ট মাসে এক অনুসন্ধানী অন্তর্তদন্ত শুরু করা হয়। মহাজি সংঘের লিফলেটে কার্যালয়ের ঠিকানা দেয়া ছিল 5/1 খগেন চ্যাটার্জি রোড, কলকাতা 700002। স্টেটসম্যান পত্রিকার সাংবাদিক লিখছেন, সহকর্মী আবদুল্লাহ আবুল কালামের সাথে কাশীপুর গানসেল ফ্যাক্টরির উল্টো দিকে ওই ঠিকানায় বিস্তর খোঁজাখুঁজি করেও মহাজির সংঘের কোনো পাত্তা পাওয়া গেল না। সেখানে রয়েছে প্রাচীর ঘেরা একটি বিরাট পুরনো দালান বাড়ি। কোশমিনকালেও সেখানে ওই নামের কোনো কিছু ছিল না বলে ওই ঠিকানার লোকরা জানালেন। বহু লোককে পুছতাছ করে শেষ তক জানা গেল, অনেকটা এগিয়ে গঙ্গার ঘাটের ধারে ঝুপড়িতে কিছু বাংলাদেশি থাকে। দেখা গেল সেখানে 30টির মতো হতদরিদ্র বাংলাদেশি হিন্দু মুসলমান পরিবার অস্থায়ী ঝুপড়ি তৈরি করে কোনো ক্রমে মাথা গুঁজে আছে। মহাজি সংঘের প্রেসিডেন্টের হদিস পাওয়া গেল এখানেই। প্রেসিডেন্ট রইসুদ্দিন বিশ্বাস জনৈক নিমাই ঘোষের রিক্সা ভাড়া নিয়ে চালায়। ঝুপড়িতে জানা গেল এই মুহূর্তে রইসুদ্দিন বিশ্বাসকে পাওয়া যেতে পারে বরাহনগরের নিতাই ঘোষের সাইকেলের দোকানের সামনে জয়শ্রী সিনেমার কাছে রিক্সার স্ট্যান্ডে। সেখানে গিয়ে ঘণ্টা দেড়েক অপেক্ষা করার পর রিক্সা সমেত রইসুদ্দিন বিশ্বাসের সাক্ষাৎ পাওয়া গেল। এক রেস্টুরেন্টে বসে দীর্ঘক্ষণ তার সঙ্গে কথা হয়। তার কথায় সে বছর 10 হলো বাংলাদেশের যশোর থেকে এখানে এসেছে, পরে পরিবার পরিজন নিয়ে এসেছে। ঝুপড়ির মুসলমান পরিবারগুলোর বেশিরভাগই তার আত্মীয় কিংবা চেনা পরিচয়ের মানুষ। তার প্রেরণা এবং তদারকিতেই তারা সেখানে এসেছে। সে নিজে লেখাপড়া জানে না। মহাজি সংঘের ঠিকানা প্রসঙ্গে তার বক্তব্য হচ্ছে, তার ভাষায়, সংগঠনের জন্য ঠিকানা একটা চাই, তাই ওই ঠিকানাটা আমরা ব্যবহার করেছিলাম। কাশীপুরের এত ভেতরে তো মহাজির সংঘের খোঁজে কেউ বড় একটা আসে না। উদ্ধৃতি সম্পন্ন। আর পিয়ন চেনা থাকায় চিঠিপত্র এলে তারা সেটা পেয়ে যায়। অবশ্য পাশের একটি স্কুলে তারা সংঘের বোর্ড লাগাতে পারবে বলে বাবুদের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে। রইসুদ্দিন মাঝে মধ্যে এখনও বাংলাদেশে যান বলে জানালেন। তার কথায় রয়েছে আঞ্চলিক টান। রইসুদ্দিন বিশ্বাসের সঙ্গে কথোপকথনের কিছু অংশ। প্রশ্ন, আপনারা বিক্ষোভ করলেন, প্রেস কনফারেন্স করলেন, কিন্তু দেখে মনে হচ্ছে ব্যস্ত ছিলেন বা আছেন, মানে আপনাদের কেউ কি হয়রান হয়েছিল বা অন্য কোনো অসুবিধা হচ্ছে? রইসুদ্দিন, না, এখানে কেউ আমাদের হয়রান বা পেরেশান করে না। আর অসুবিধা কেন করবে? আমরা কাজ করে খাই, এখানকার লোক, খাস হিন্দুবাবুরা দরকারে আমাদের সাহায্য করে। প্রশ্ন, তাহলে বিক্ষোভ কেন? আপনাদের দাবি কি? রইসুদ্দিন আমতা করতে করতে শেষে বললেন, আসলে ওই দিন হিন্দু কল্যাণ পরিষদ না কি যেন তার অফিসে যাওয়া হলো, কথাবার্তা হলো,
তারপর আমরা মিছিল করলাম, ছবি উঠল। প্রশ্ন, তা আপনাদের দাবিগুলো কি কি? উত্তর, সে তো বাবু আমাদের কাগজেই লেখা আছে। প্রশ্ন, কেন, আপনাদের জানা নেই? উত্তর, আছে, কিন্তু সব কথা কি মনে রাখা যায়? প্রশ্ন, তা বাংলাদেশি মুহাজির সংঘের সদস্য কতজন? উত্তর, একটু ভেবে, কয়েক হাজার হবে। প্রশ্ন, আপনার হিসেবে কত বাংলাদেশি মুসলমান ভারতে ঢুকেছে? উত্তর, আমার মতে কম করে হলেও 20-30 হাজার হবে, তবে বাবুরা বলেন আরও অনেক বেশি, 60 লক্ষ। কিন্তু আমার মনে হয় হিন্দু মুসলমান মেলালে অত হবে, একলা মুসলমান অত হবে না। প্রশ্ন, তা রইস ভাই, আপনি যে বললেন হিন্দু কল্যাণ পরিষদ না কোন পরিষদের বাড়িতে গিয়েছিলেন, তাদের ঠিকানাটা কি? রইসুদ্দিন বিব্রত হয়ে, সেটা তো বলা যাবে না। প্রশ্ন, ঠিক আছে, এই যে মুহাজির সংঘের লিফলেটে হিউম্যান রাইটসের কথা আছে, ইংরেজিতে নানা উদ্ধৃতি আছে, এগুলো কে লিখল, আপনি? উত্তর, আমি মুখ্য মানুষ, তবে আমাদের লোক আছে, বড় বড় বাবুরা আছেন, তারা লিখে দিয়েছেন। প্রশ্ন, বাবুদের নাম কি? উত্তর, সেটা তো বলা যাবে না, নেতারা মানা করে দিয়েছেন, এসব জানাজানি হলে তেনাদের অসুবিধা হবে। প্রশ্ন, প্রেস ক্লাব ঠিক করে দেয়া, খবরের কাগজের সঙ্গে যোগাযোগ করা, প্রেসে লিফলেট ছাপা, রেডিও টিভিকে ডেকে আনা, এগুলো কে করল? আপনাদের পক্ষে তো এসব সম্ভব বলে মনে হচ্ছে না। অন্য কথা বাদ দিলেও রোজগারে রিক্সা চালানো শেষ করে কলকাতা গিয়ে এসব করবেন কি করে? উত্তর, বাবুরাই সব করে দিয়েছেন, আমি তো এসব কিছু চিনি না। প্রশ্ন, রইস ভাই, আপনাদের ঝুপড়িতে গিয়ে নিজেই দেখলাম আপনারা খুবই গরিব। প্রেস ক্লাবের ভাড়া, লিফলেট ছাপা, এসবের জন্য টাকা কোথায় পেলেন? উত্তর, অল্প কিছু আমরা দিয়েছি, ব্যাপারটা বাবুরাই বন্দোবস্ত করেছেন। প্রশ্ন, তাই যে আপনাদের লিফলেটে মুহাজির সংঘের সদস্য, কর্মকর্তা বলে আরও বেশ কয়েকজন মুসলমানের নাম রয়েছে, ঠিকানা না থাকলেও বিভিন্ন জায়গায় নাম আছে, যেমন মোহাম্মদ ওমর আলী সর্দার, মৎস্যলন্দপুর, এসব লোককে আপনি চেনেন? কখনো এসব জায়গায় আপনি গিয়েছেন? বিভিন্ন ইউনিটের মধ্যে আপনাদের যোগাযোগ কি করে? রইসুদ্দিনের উত্তর, আমি সবাইকে চিনি না, কিন্তু বাবুরা জানেন, চেনেন। যোগাযোগ মানে মিটিং মিছিলে দেখা হয়, বাবুরাই ঠিক খবর পাঠিয়ে দেন। প্রশ্ন, আচ্ছা, আপনাদের সাংবাদিক সম্মেলনে দেবেন বাবু বক্তৃতা করেন, আপনাদের সঙ্গে পরিচয় হলো কিভাবে? উত্তর, ওকে আগে চিনতাম না, প্রেস ক্লাবে যাওয়ার 2-3 দিন আগে ওকে প্রথম দেখি, বাবুরাই ওকে ঠিক করে রেখেছিলেন। প্রশ্ন, বাবুদের নাম বললে অসুবিধা কোথায়? আমরা তো তাদের সঙ্গে কথা বলতে চাই, ওরা তো ভালো কাজই করেছেন। উত্তর, না সাহেব, তেনারা রাগ করবেন, তেনাদের অসুবিধা আছে। বোঝা গেল রইসুদ্দিন বিশ্বাস বাবুদের ব্রিফিংয়ের বাইরে যেতে রাজি নয়। গরিব রিক্সা চালক সে, খুব বেশি রাজনীতিও সে বোঝে না, তেমন খবরাখবরও রাখে না। বাবুরা বলে দেয় রিক্সার মালিক কম ভাড়া দিয়ে বা কখনো ভাড়া না দিলেও তাকে কিছুই বলা হয় না, আর তাই রইসুদ্দিন মাঝে মধ্যে রিক্সা না চালিয়ে মিছিল মিটিংয়ে যেতে পারে, নইলে গরিবের সুযোগ কোথায়? এরপর আগস্ট 1991 শেষের দিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব মোস্তাফিজুর রহমান ভারত সফরে আসেন। রেডিও দূরদর্শন থেকে জানতে পারা যায় যে বাংলাদেশ মুহাজির সংঘ এবং বাংলাদেশ উদ্বাস্তু কল্যাণ পরিষদ এই উপলক্ষে বিক্ষোভ প্রদর্শন, স্মারকলিপি প্রদান এবং ধম্মতলায় লেনিন মূর্তির নিকট আলাদা আলাদাভাবে গণ অবস্থান এবং সাংবাদিক সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে। কার্য উপলক্ষে কলকাতার বাইরে থাকায় গণ অবস্থানের শেষ দিন রাত্রি 8টায় এক সহকর্মীর সঙ্গে সংগঠন দুটির অবস্থান প্যান্ডেলে আমরা হাজির হই। উদ্বাস্তু কল্যাণ পরিষদের লোকজন তখন অবস্থান শেষ করে ট্যাক্সিতে উঠে রওনা হচ্ছেন। প্রশ্নের উত্তরে তারা তাদের কার্যালয়ের ঠিকানা দিয়ে আশ্বাস দিলেন যে সেখানে গিয়ে তাদের নেতা সুশান্ত সাহার সঙ্গে দেখা করলেই সংগঠনটি সম্বন্ধে বিস্তারিত জানা যাবে। পাশেই মুহাজির সংঘের প্যান্ডেলে তখন কেউই নেই, ডেকোরেটার্সরা প্যান্ডেল ভাঙছিলেন। তাদের জিজ্ঞেস করে জানা গেল তারা কলকাতার জানবাজারের নিউ শঙ্কর ডেকোরেটার্সের লোক। উদ্বাস্তু কল্যাণ পরিষদ এবং মুহাজির সংঘ দুটো প্যান্ডেলই তারা তৈরি করেছেন। সুশান্ত বাবু নামের এক ভদ্রলোক তাদের এই প্যান্ডেল দুটি তৈরির জন্য অর্ডার এবং টাকা পয়সা দিয়েছেন। কাছাকাছি এই দুই সংগঠনের বাইকালার বেশ কিছু পোস্টারও দেখতে পাওয়া গেল। অক্ষর ও ছাপার সাদৃশ্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল নামে ভিন্ন সংগঠন হলেও পোস্টার দুটি ছাপা হয়েছে একই প্রেসে, বয়ানেও দুটির ক্ষেত্রে মিল রয়েছে।
বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে উভয় সংস্থার সাবধানপত্র এবং স্মারকলিপি ছাপা হয়েছে একই কাগজে, হুবহু একই টাইপ ব্যবহার করে। এসব থেকে পরিষ্কার মালুম পাওয়া যাচ্ছিল যে মুখোশের আড়ালে উভয় সংগঠনই এক অদৃশ্য যোগসূত্রে একসাথে বাঁধা রয়েছে। দুই সংগঠনেরই অন্তরালে কলকাঠি নাড়ছেন যারা, তারা একই লোক। বাংলাদেশ উদ্বাস্তু কল্যাণ পরিষদের লিফলেটে কার্যালয় হিসেবে উল্লিখিত ঠিকানায়, যেটি ছিল ৩৭ ইটালগাছা রোড, কলিকাতা ৭৯, দমদম এয়ারপোর্টের নিকটে, সহযোগী সাংবাদিক শিপ্রা আদিত্যকে নিয়ে উপস্থিত হলে দেখা গেল এক বাড়ির বাইরের দিকে তালা দেয়া একটি ঘরে পরিষদের সাইনবোর্ড লাগানো রয়েছে। খোঁজ নিয়ে জানা গেল ওই ঘরের সামনের দিকের দরজায় ঝোলানো তালা কখনোই খোলা হয় না। উদ্বাস্তু পরিষদের কেউ সেখানে থাকে না এবং পরিষদের কোনো কাজকর্ম সেখানে পরিচালিত হতে কেউ কখনো দেখেনি। ঘরটির পেছন দিকে গিয়ে দেখা গেল একটি ঔষধের গোডাউন বহাল তবিয়তে চলছে। চত্বরের মধ্যে বাড়ির মালিকটির বসতবাড়ি। প্রথমে তারা কিছুই বলবেন না, পরে সাংবাদিক পরিচয় দিয়ে খানিকটা বিশ্বাস জন্মানোর পর জানালেন, এই ঠিকানায় বাংলাদেশ উদ্বাস্তু কল্যাণের কেউ থাকে না, কেবল চিঠিপত্রের জন্য ব্যবহৃত হয়। আসল লোকেরা থাকে ভবানীপুরে। কাজকর্ম সেখান থেকে হয়। চিঠিপত্র এলে এরা ফোন করে জানান। ভবানীপুর থেকে লোক এসে চিঠিপত্রগুলো নিয়ে যায়। বাংলাদেশ উদ্বাস্তু কল্যাণ পরিষদের আসল আস্তানা হিসেবে ওরা আমাদের ভবানীপুরের যে ঠিকানা দিলেন সেটি হল সানি ভিলা, ২১ ডক্টর রাজেন্দ্র রোড, নর্দার্ন পার্ক, কলিকাতা ৭০০০২০। ফোন নাম্বার ৭৫১০৩২ এবং ৭৫৬৯৩৫। বাংলাদেশ উদ্বাস্তু কল্যাণ পরিষদের নেতা এবং আহ্বায়ক সুশান্ত সাহা ওই ঠিকানাতেই থাকেন বলে তারা জানালেন। নর্দার্ন পার্কের এই সানি ভিলা সম্বন্ধে সামান্য খোঁজ খবর করতে গিয়ে বেরিয়ে এলো অনেক চমকপ্রদ তথ্য। এই ঠিকানায় থাকেন শ্রী চিত্তরঞ্জন সুতার। তিনি হলেন বাংলাদেশ সংসদে আওয়ামী লীগের একজন প্রাক্তন সাংসদ। তার আসল বাড়ি হচ্ছে বরিশালের স্বরূপকাঠিতে। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর করতেন পাকিস্তান কংগ্রেস। ১৯৫৪ সালে কংগ্রেসের সমর্থন নিয়ে পিরোজপুর নির্বাচনী এলাকায় তফসিলিদের জন্য সংরক্ষিত আসন থেকে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য হন। তিনি বিয়ে করেন বরিশাল কংগ্রেস নেতা PK সেনের কন্যা মঞ্জুশ্রী দেবীকে। পূর্ব পাকিস্তানে গণ আন্দোলন শুরু হবার সময় ১৯৬৯ সালে তিনি ভারতে চলে আসেন। ভারতীয় গোয়েন্দা সংস্থাসমূহ তার মাধ্যমেই শেখ মুজিব, আওয়ামী লীগ এবং অন্যান্য পাকিস্তান বিরোধী মহলের সঙ্গে পূর্ব বাংলার যোগাযোগ রাখত। বলা হয়ে থাকে ১৯৭০ সালে ২১ রাজেন্দ্র রোডের সানিভিলা নামক বহুতল বিশিষ্ট বিরাট বাড়িটি ভারতীয় গোয়েন্দা সংস্থা তার হাতে তুলে দেয়। এখান থেকে তৎকালীন পূর্ব বাংলায় পাকিস্তান সরকারের বিরুদ্ধে কাজ করার জন্য অস্ত্রশস্ত্র এবং অর্থ সরবরাহ, পরিকল্পনা তৈরি ও নির্দেশ প্রেরণ প্রভৃতি ব্যাপারে সমন্বয় এবং তত্ত্বাবধান করা হতো। আওয়ামী লীগ বাকশাল নেতা আব্দুর রাজ্জাক প্রমুখের স্মৃতিচারণা থেকে জানা যায়, পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করার পর পূর্ব ব্যবস্থা মতো আওয়ামী লীগের নির্বাচিত কিছু নেতা সানি ভিলাতে এসে শ্রী চিত্তরঞ্জন সুতারের সঙ্গে যোগাযোগ করেন। ২৫শে মার্চ সংগ্রাম শুরু হবার আগেও আওয়ামী লীগের তরফ থেকে আব্দুর রাজ্জাকরা শ্রী চিত্তরঞ্জন সুতারের কাছে অস্ত্রশস্ত্র চেয়ে একজন লোক ডক্টর আবু হেনাকে পাঠান। শ্রী সুতার আশ্বাস দেন, সব রেডি হচ্ছে, ঠিক সময় আপনারা পেয়ে যাবেন। এ ব্যাপারে ভারতের তরফ থেকে দায়িত্বপ্রাপ্ত জেনারেল উবান এবং তার কর্তৃপক্ষের সঙ্গে আওয়ামী লীগ নেতৃত্বের যোগাযোগ এবং সমন্বয়কারী ছিলেন শ্রী চিত্তরঞ্জন সুতার। বাংলাদেশ স্বাধীন হলে শ্রী চিত্তরঞ্জন সুতার প্রবল প্রভাব নিয়ে বাংলাদেশে ফেরত যান। ১৯৭৩ সালে তিনি আওয়ামী লীগের টিকিটে সাংসদ হন। ১৯৭৫ সালের ১৫ই আগস্টে শেখ মুজিব সপরিবারে নিহত হবার পরপরই তিনি আবার ভারতে চলে আসেন। ওই সানিভিলাই হয়ে যায় তার স্থায়ী আস্তানা। শ্রী চিত্তরঞ্জন সুতারের অতীত কর্মতৎপরতা সম্পর্কে জানা যায় যে ভারত বিভাগের সময় চিত্তরঞ্জন সুতার এবং তার সহযোগী ভারতেই অবস্থান করছিলেন। ১৯৫২ সালে শ্রী চিত্ত সুতার, কালিদাস বৈদ্য এবং নীরদ মজুমদার
পূর্ব বাংলায় ফেরত আসেন। তারা সেখানে সংখ্যালঘুদের মুক্তির জন্য ব্যাপক কর্মতৎপরতা চালান। হিন্দুদের জন্য পূর্ব বাংলায় এক স্বতন্ত্র বাসভূমি প্রতিষ্ঠার জন্য তারা গোপন স্বাধীনতা আন্দোলন চালাতে থাকেন। বিভিন্ন সূত্রে প্রকাশ, বাংলাদেশের জমিতে হিন্দুদের জন্য বঙ্গভূমি প্রতিষ্ঠার লক্ষ্যে চিত্তরঞ্জন সুতার তৎকালীন পূর্ব পাকিস্তানে এবং বাংলাদেশে বহুকাল ভারতের এজেন্ট হিসেবে কাজ করেছেন। পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টির পেছনেও তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। অবশ্য চিত্তরঞ্জন সুতারের আসল লক্ষ্য হল পাকিস্তানকে ভেঙে বাংলাদেশ এবং বাংলাদেশ ভেঙে হিন্দুদের জন্য স্বতন্ত্র আবাসভূমি প্রতিষ্ঠা। প্রথম পর্যায়ে সাফল্য লাভ করার পর চিত্তরঞ্জন সুতার এখন তার আসল উদ্দেশ্য হাসিল করার জন্য গোপনে কাজ করে চলেছেন। চিত্তবাবু পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশে রাজনৈতিকভাবে বিশেষ প্রভাবশালী হয়ে উঠেছিলেন মূলত ভারত সরকার এবং গোয়েন্দা সংস্থাসমূহের সঙ্গে তার যোগাযোগের জন্যে। স্বাধীন বাংলাদেশেও মুজিব সরকারের ওপর প্রভাব খাটানোর জন্য ভারত সরকার চিত্তবাবুকেই ব্যবহার করেছেন। এখনও ভারত সরকারের তরফ থেকে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখেন চিত্তরঞ্জন বাবু। চিত্তরঞ্জন সুতারের মাধ্যমে RSS, বিশ্ব হিন্দু পরিষদ এবং অন্যান্য বাংলাদেশে হিন্দু বিচ্ছিন্নতাবাদীদের কাছে টাকা পাঠানো হয়। RSS ও বিশ্ব হিন্দু পরিষদের নেতা ডক্টর সুজিত ধর এ ব্যাপারে চিত্তরঞ্জন সুতারের সঙ্গে যোগাযোগ রাখেন। বর্তমানে কৌশলগত কারণে ডক্টর কালিদাস বৈদ্য দেখাশোনা করছেন বঙ্গভূমি এবং সশস্ত্র সংগ্রাম আন্দোলন, আর চিত্তরঞ্জন সুতার নিজ দায়িত্বে রেখেছেন আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ। বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে একটি আন্তর্জাতিক ইস্যু খাড়া করা প্রচারণা দ্বারা পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ মুসলিম অনুপ্রবেশের কল্পকাহিনীকে বিশ্বাসযোগ্য করে বাংলাদেশকে বেকায়দায় ফেলা এবং পশ্চিমবঙ্গ থেকে মুসলিম বিতাড়নের কর্মসূচির জন্য জনমত গঠন ও একে বাস্তব ভিত্তি প্রদানের কর্মসূচি ছিল তাদের লক্ষ্য। আমরা আগেই শুনেছিলাম ভবানীপুরের নর্দান পার্কের লাগোয়া রাজেন্দ্র রোডে শ্রী চিত্তরঞ্জন সুতারের আস্তানা সানিভিলার বিশাল বাড়িটি নিরাপত্তার কারণে দুর্ভেদ্যপ্রায় এক দুর্গ। নিচের তলায় থাকে সামরিক ট্রেনিংপ্রাপ্ত বেশ কিছু বাঙালি হিন্দু যুবক এবং শ্রী সুতারের 15 জন দেহরক্ষী। এদের মধ্যে বিশালদেহী কিছু অবাঙালি অঙ্গরক্ষকও আছেন। অনেকের ধারণা আমাদের গোয়েন্দা সংস্থাই এই পাহারাদারের ব্যবস্থা করে দিয়েছেন। চিত্তরঞ্জন বাবু বাইরের লোকদের সঙ্গে দেখা করেন না, সাংবাদিকদের সঙ্গে তো নয়ই। তিনি নেপথ্যে থেকে গোপনে কাজ করতে ভালোবাসেন। আমি এবং আমার সহকর্মী সাংবাদিক শিপ্রা আদিত্য ফোন করে জানিয়েছিলাম বাংলাদেশ উদ্বাস্তু কল্যাণ পরিষদের নেতা সুশান্ত সাহার সঙ্গে দেখা করতে চাই। ঠিকানা পেয়েছি দমদমের ইটালগাছা রোডের অফিস থেকে। কথা মতো আমরা সকাল 11টা নাগাদ সানি ভিলায় হাজির হলাম। বিশাল গেট। 2-3 জনের 5-7 মিনিটের জিজ্ঞাসাবাদের পর নিচের তলাতেই একটি ঘরে আমাদের বসানো হলো। সামনেই দেখা যাচ্ছিল একটি ঘরে খাবারের পাত পড়েছে জনাকুড়ি লোকের। তারা খাচ্ছেন। এরা যেখানে মেস করে খানা খাচ্ছিল তা বোঝা যায়। ঘরের এক পাশে রয়েছে 350 সিসির একটি বিরাট বুলেট মোটরসাইকেল। তার নম্বর প্লেট বাংলায় লেখা, যদিও ভারতে বাংলা ভাষার গাড়ির প্লেট নম্বর নিষিদ্ধ। গাড়ি বারান্দায় রয়েছে একটি নতুন মারুতি জিপসি। একটু পর ক্র্যাচ নিয়ে বুদ্ধিদীপ্ত চেহারার এক যুবক প্রবেশ করলেন। খুঁটিয়ে খুঁটিয়ে নানান জেরা জিজ্ঞাসাবাদ শেষে জানালেন আজ সুশান্ত সাহার সঙ্গে দেখা হবে না, তিনি সংগঠনের কাজে বর্ডারে চলে গেছেন। আমাদের সঙ্গে কথা বলবেন বাংলাদেশ উদ্বাস্তু কল্যাণ পরিষদের সহ আহ্বায়ক বিজন কুমার রায়। এবার কথা বলার জন্য আমাদের লাগোয়া আরেকটি ঘরে নিয়ে যাওয়া হলো। দেবদেবীর ক্যালেন্ডার, ছবি, শেখ মুজিবের একটি ছবিও সেখানে দেয়ালে ঝুলছে। ঢুকলেন বিজন কুমার রায়, মুখচোরা, শ্যামবর্ণ, বছর 30 বয়স, সঙ্গে তার আরেক যুবক। ভালো স্বাস্থ্য, এর বয়সও 30-35-এর মধ্যেই। হাতে দামি বিদেশি সিগারেট। নাম জানালেন বাপি, আগে পরে কিছু নেই। দীর্ঘক্ষণ আলাপচারিতার পর জানা গেল বাপি চিত্ত সুতারের ছেলে, বাবার 1 নম্বর সহকারী, সমস্ত তৎপরতার 2 নম্বর পরিচালক। নেপথ্যে থাকা চিত্তরঞ্জন সুতারের প্রধান মুখপাত্র সেই। এলাকাতে তার নাম রয়েছে। বিজন রায়ের প্রতিটি কথাকে গাইডলাইন করছিলেন বাপি, খেই ধরিয়ে দিচ্ছিলেন। অপছন্দ হলে
থামিয়ে দিয়ে নিজেই বলছিলেন, বিজন কুমার রায় ভারতে এসেছেন বেশ কয়েক বছর। না, তিনি জীবন ধারণের জন্য কোনো কাজই করেন না, তবু তার চলে যায়। বাংলাদেশ উদ্বাস্তু কল্যাণ পরিষদের আগের নাম ছিল পূর্ববঙ্গ সংখ্যালঘু কল্যাণ পরিষদ। পরে নিউ ব্যারাকপুরে একটি মিটিংয়ে কিছু লোকের অনুরোধে তাদের নেতা চিত্তছুতারের নাম পরিবর্তন করেন। তাদের সদস্য 15 থেকে 20 হাজার হবে। তবে বলতে গেলে লাখ লাখ উদ্বাস্তু সবাই তাদের সমর্থক। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হুগলি, বর্ধমান এসব জায়গায় তাদের সংগঠনের জোর তৎপরতা রয়েছে। তাদের সংগঠনের উদ্দেশ্য হচ্ছে হিন্দু উদ্বাস্তু এবং বাংলাদেশে সংখ্যালঘুদের রাজনৈতিক সাহায্য দেয়া। অকথ্য অত্যাচারের জন্য দলে দলে হিন্দুরা চলে আসছে। ধর্ষণ, যুবতী হরণ, জমি দখল, ধান লুট এসবে হিন্দুরা অতিষ্ঠ। গণতন্ত্র এলেও কোনো লাভ নেই। এই খালেদা জিয়ার স্বামী তো সংবিধানে বিসমিল্লাহ ঢুকিয়েছিল, ইসলাম এনেছিল। এরা সবাই এক। বাপি জানিয়েছিল আইভায়ক সুশান্ত বাবুর সঙ্গে দেখা করতে দিন 10 পরে আসার জন্যে। সেদিন আরও বিস্তারিত কথা হবে। সেদিন উপস্থিত থাকবেন বাংলাদেশ উদ্বাস্তু কল্যাণ পরিষদের অন্যতম মূল সংগঠক শ্রী বিপদ ভঞ্জন বিশ্বাস। উনি শহরতলিতে থাকেন। মূল সংগঠক হলেও চাকরি করেন বলে বাপিরা তার নাম ব্যবহার করে না। দিন 10 পরের সাক্ষাৎকারে শ্রী বিপদ ভঞ্জন বাবু হাজির না থাকলেও ছিলেন সুশান্ত সাহা। বাপিও ছিলেন। বাপি সেদিনের মতো আজও সুশান্ত বাবুর বক্তব্যের গাইড হিসেবে কাজ করেন। সুশান্ত বাবুর বয়সও 35-36 বছর, পেশিবহুল, সবল চেহারা। সুশান্ত বাবু বা সুশান্ত সাহা 1938 সালে চিত্তছুতারের এই সংগঠনে যোগ দেন। সুশান্ত বাবু আওয়ামী লীগের ছাত্র সংগঠন করতেন। 1973 সালে তিনি মাগুরার হোসেন শহীদ সুরওয়ার্দী কলেজের ভিপি ছিলেন। 1975-এ এম.এ. পাঠরত অবস্থায় ডিস্ট্রিক্ট ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন। বঙ্গবন্ধুকে হত্যা করে যখন প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক গোষ্ঠী ক্ষমতা দখল করল, তখন তিনি ভারতে ফেরত এলেন। উদ্দেশ্য বঙ্গবন্ধুকে হত্যার প্রতিশোধ গ্রহণ এবং তৎকালীন বাংলাদেশ সরকারকে উৎখাত করা। আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার জন্য ব্যাপক প্রস্তুতি এবং প্রশিক্ষণ হয়েছিল সেবার। সুশান্ত নিজে বনগাঁতে সামরিক ট্রেনিং গ্রহণ করেন, মতিগঞ্জে বিএসএফ ক্যাম্পে। আরও 200 যুবক সামরিক প্রশিক্ষণ নেয়। বাংলাদেশ থেকে হিন্দুরা আসছে হাজারে হাজারে। কারণ হচ্ছে নাকি অত্যাচার, বিশেষ করে হিন্দু নারীদের প্রতি অত্যাচার। চলছে ধর্ষণ, কিডন্যাপিং, খুন, কোনো বিচার নেই। মুসলিম অনুপ্রবেশকারীরাও তো আসছে। এই প্রশ্নের উত্তরে তারা বললেন, হ্যাঁ আসছে, তবে ওরা আসছে টাকা কামাবার ধান্দায়, ভারতে মুসলমানদের সংখ্যা বাড়ানোর জন্য। সুশান্ত বাবুদের সংগঠনের মূল দাবি কি? তারা কি ভারতে পুনর্বাসন চান না বাংলাদেশে ফেরত যেতে চান? সুশান্ত বাবু জানালেন, ভারতে পুনর্বাসন মূল দাবি, তবে তিনি এখন ভারতের নাগরিকত্ব নেবেন না, কিন্তু ভারতেই থাকবেন। তবে যদি ভারত সরকার এবং জাতিসংঘ গ্যারান্টি দেয়, তবে বাংলাদেশে ফিরে যেতে রাজি আছেন, নইলে সংগ্রাম চলবে। পাকিস্তান আমল এবং বাংলাদেশের মধ্যে কোনো ফারাক নেই, নামটাই শুধু পরিবর্তন হয়েছে। চিত্তরঞ্জন ছুতারের ছেলে বাপি ছুতার জানালেন, বাংলাদেশ উদ্বাস্তু কল্যাণ পরিষদে তেমন কোনো গঠনতন্ত্র বা সেটআপ নেই। 2 জন আহ্বায়ক খাড়া করে সংগঠন চালানো হচ্ছে। প্রেসিডেন্ট সেক্রেটারি করে দেখা গেছে পদ নিয়ে ঝগড়া হয়, ব্যক্তিগত প্রভাব বৃদ্ধির চেষ্টা চলে। তাই তার বাবা চিত্তছুতার এখন এভাবেই সংগঠন চালানোর পক্ষপাতী। বঙ্গবন্ধুর কথায় যোগাযোগ করতে 1969 সালে এই চিত্তবাবু ঢাকায় আসেন। 70 সালে এই বাসাটি তিনি ভাড়া নেন। এখন অবশ্য বাসার মালিক তারাই। এখানে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রায় সব নেতা এসেছেন। আর এই জন্যই বাংলাদেশ উদ্বাস্তু কল্যাণ পরিষদের সদর দপ্তর হিসেবে তারা সনিভিলার নাম ব্যবহার না করে দমদমের ইটালগাছা রোডের ঠিকানাটি ব্যবহার করেন। সনিভিলার নাম ঠিকানা বাংলাদেশের অনেকেই জানে, তারা বুঝে ফেলবে। এই বাপি ছুতার কয়েকটি বাসের মালিক। ভবানীপুর এলাকায় বাপি বললে প্রায় সবাই তাকে চেনে। বাংলাদেশের উদ্বাস্তুদের জন্য তার বাবা চেষ্টা করেছেন। পশ্চিমবাংলার নেতারা, বিশেষ করে কংগ্রেস নেতারা, তাদের প্রতি সহানুভূতিশীল।
উমাশঙ্কর দীক্ষিত যখন রাজ্যপাল ছিলেন তার সঙ্গে এবং তার মাধ্যমে কথা হয়েছে। প্রাক্তন অর্থমন্ত্রী প্রণব কুমার মুখোপাধ্যায় তাদের প্রতি দরদ রাখেন। অর্থমন্ত্রী থাকাকালীন তার বাবা চিত্তচ্যুতারের সঙ্গে প্রণববাবুর বেশ কয়েকটি বৈঠক হয়েছে, তবে ভারত সরকারের কাছ থেকে আশানুরূপ কোনো সাড়া পাওয়া যায়নি। অধ্যাপক শান্তিময় রায়ও তাদের সাহায্য করে থাকেন। সেই আগরতলা ষড়যন্ত্র মামলার সময় থেকেই তার পিতা চিত্তরঞ্জন ছুতার বাংলাদেশ তৈরির জন্য সক্রিয় ছিলেন। আগরতলা মামলাতে চিত্তবাবু জড়িত ছিলেন। বাংলাদেশি নেতা কাদের সিদ্দিকী, ঢাকার আওয়ামী লীগের মাসলমান হিসেবে পরিচিত আওরং, এরা নির্বাচনের আগ পর্যন্ত কলকাতায় ছিলেন। চিত্তবাবুদের এখানে তাদের যাওয়া আসা ছিল। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা কলকাতায় এলে বা দিল্লির পথে কলকাতায় যাত্রাবিরতি করলে মাঝে মাঝে চিত্তবাবুর সঙ্গে দেখা হয়। শেখ হাসিনা চিত্তরঞ্জন ছুতারের কথা বাংলাদেশ সংসদে তুলেছেন। তাকে সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাবার জন্য দাবি তুলেছেন, কিন্তু চিত্তবাবুরা এখন ফেরত যাবেন না। বাপি ভারতেই থাকতে চান, তবে ভারতের নাগরিকত্ব নিতে ব্যক্তিগতভাবে তিনি এখন রাজি নন। তার বাবা বাংলাদেশে তখনই ফেরত যাবেন যদি ৭১ সালের পরিবেশ এবং সংবিধান ফিরিয়ে আনা হয়। তবে সত্যি বলতে কি, আওয়ামী লীগও ভালো নয়, আসলে ওরাও তো মুসলমান। পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে, কিন্তু মানুষগুলো তো একই রয়েছে। থানার সেই একই মুসলমান দারোগা, মুসলমান অফিসার, মুসলমান জজ, এরা মোটেই পাল্টায়নি। গাধাকে ঘোড়া সাজানো হলেও গাধা গাধাই থেকে যায়, সে কখনোই ঘোড়া হয় না। তেমনি মুসলমানও খুব একটা পাল্টায় না। বাংলাদেশ মুহাজির সংঘ ও বিদেশমন্ত্রী মোস্তাফিজুর রহমানের ভারত সফর উপলক্ষে উদ্বাস্তু কল্যাণ পরিষদ পাশাপাশি গণ অবস্থান করল। তা তাদের মধ্যে কোনো যোগাযোগ আছে কি না এই কথা জিজ্ঞেস করলে বাপি জানালেন কোনো যোগাযোগ নেই। কিন্তু আপনাদের লিফলেট, পোস্টার দুটো একই জায়গায় একই টাইপে ছাপা হলো কিভাবে? বাপি উত্তর এড়িয়ে গেলেন। শেষে বললেন, হ্যাঁ, মুহাজির সঙ্গের লোকদের আমরা চিনি মাত্র। আমার বাবা আওয়ামী লীগের নেতা ছিলেন, অনেক মুসলমান আমার বাবার কাছে আসে। জিজ্ঞেস করলাম, তাহলে মুহাজির সংঘের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে চাইলে যোগাযোগ কিভাবে হবে? বাপি রইসুদ্দিন বিশ্বাসের নাম ঠিকানা কোন সময় ঠিক কোন জায়গায় পাওয়া যেতে পারে আমাদের বলে দিলেন, যদিও খানিক আগে যোগাযোগ নেই বলে জানিয়েছিলেন। মুহাজির সংঘ নিয়ে অন্তর তদন্ত শুরু করে এর সভাপতির সাক্ষাৎকার নেয়ার প্রায় ৪ মাস পর গত ২২শে ডিসেম্বর সকাল ৭টা নাগাদ রইসুদ্দিন বিশ্বাসের সঙ্গে পুনরায় মুখোমুখি আলাপচারিতার জন্য কাশীপুরে তার ঝুপড়িতে হাজির হলাম। সঙ্গে ছিলেন সহযোগী মোহাম্মদ আলী। ক্যাসেটবন্দি মোলাকাতে বাংলাদেশ মুহাজির সংঘের প্রেসিডেন্ট রইসুদ্দিন বিশ্বাস তার গুপ্ত কথা অকপটে বলে ফেলেন। ফলে পর্দা সরে গিয়ে মুহাজির সংঘের আসল চেহারা প্রকট হয়ে পড়ে। প্রেসিডেন্ট রইসুদ্দিনের সঙ্গে ক্যাসেটবন্দি সে আলাপচারিতার কিছু উদ্ধৃতি অংশ। প্রশ্ন, রইস ভাই, এবার কিন্তু আমরা বাপি বাবুর কাছ থেকে ঘুরে এসেছি। বাপি ছুতারি আপনাদের কথা বললেন আপনাদের সঙ্গে মুলাকাত করলে আরও অনেক কথা জানা যাবে। রইসুদ্দিন একটু বিব্রত হয়ে, তাহলে তো ভালো কথা। প্রশ্ন, আপনাদের দাবির কথা আরেকবার বলুন। আমরা গরিব মানুষ, এই দেশে আমাদের বেঁচে থাকা দরকার, একটা শিক্ষা দীক্ষা দরকার, ছেলেপুলেদের জন্য এসব দরকার। লিফলেটেও লেখা আছে আমাদের বিশ্ব মানবাধিকার দরকার। প্রশ্ন, এ ব্যাপারে বাপির বাবা চিত্তরঞ্জন ছুতার আপনাদের সাহায্য করেন না? হ্যাঁ, উনি চেষ্টা করেন, কিন্তু আসল তো হচ্ছে সরকার। প্রশ্ন, আমরা ভবানীপুরের সনিভিলাতে গিয়েছিলাম, ওরা আমাদের অনেক কথা বলেছেন। চিত্তরঞ্জন ছুতার মহাশয় এসব করছেন, উনি আপনাদের মুহাজির সংঘের মাথা, আবার উদ্বাস্তু কল্যাণ পরিষদেরও মাথা উনি। বুদ্ধিশুদ্ধি, টাকা পয়সা, নেতৃত্ব সব তো তেনারা দেন, তাই না? রইসুদ্দিন একটু ইতস্তত করে, হ্যাঁ সেটা ঠিক, আপনারা তো এখন সবই জানেন। আচ্ছা রইস ভাই, এই যে আপনারা আন্দোলন করছেন, মিছিল করছেন, এতে তো আপনাদের বিপদ। পুলিশ জেলে ঢোকাবে, বলবে বাংলাদেশে চলে যাও, তাই না? রইসুদ্দিন, আশা করি যে বলবে না, তবে ভয় আছে। ছুতার সাহেব বলেছেন সরকার মারবে, না হয় বাঁচাবে। প্রশ্ন, বাংলাদেশে এখন যে খালেদা জিয়ার সরকার চলছে, তাদের কাছে কোনো বক্তব্য রাখবেন? উত্তর, তাদের কাছে বক্তব্য রাখে কি হবে,
আমি তো কিছুই বুঝি না, তারা এখানে কি করবে? প্রশ্ন, তাহলে ওদের বিদেশমন্ত্রীকে স্মারকলিপি কেন দিলেন? রইস ভাই এর কোনো উত্তর দিলেন না। প্রশ্ন, চিত্তরঞ্জন ছুতার সাহেব তো আওয়ামী লীগের এমপি ছিলেন, তা এখন উনি আপনাদের কি অ্যাডভাইস দিচ্ছেন? উত্তর, ছুতার সাহেব বলেছেন সংগঠন করতে থাকো, সংগঠন না করলে কিছু করতে পারবে না। প্রশ্ন, আপনাদের বাংলাদেশ উদ্বাস্তু কল্যাণ পরিষদ, আমাদের প্রণব মুখার্জি, উনি খুব বড় নেতা, ওকে নিয়ে ব্যারাকপুরে 28 ডিসেম্বর মিটিং করেছে, আপনি সেটা জানেন? হ্যাঁ জানি, আমি ওই মিটিংয়ে যাব। প্রশ্ন, আপনি ওই পরিষদের অফিসে গেছেন? হ্যাঁ গেছি। প্রশ্ন, প্রণব বাবুকে কি মুহাজির সংঘের ঝুপড়িও দেখাতে নিয়ে আসবেন? উত্তর, আমি ছুতার সাহেবকে বলেছি, উনি বলেছেন সামনের কাজগুলো হয়ে যাক, তারপর আমি চেষ্টা করে দেখি, যদি উনি স্বীকার করেন তাহলে নিয়ে আসব। প্রশ্ন, সুশান্ত সাহা, বিজন রায় ভবানীপুরে সানিভিলাতে থাকে, এদের সঙ্গে আপনার আলাপ আছে? হ্যাঁ আছে। যোগাযোগ কি করে হয়? আমি সপ্তাহে একবার ভবানীপুরে যাই, তখন আলাপ হয়। এই ধরেন রাত 9টার সময় কিছু কথাবার্তা হয়, রাত্রে ওইখানে থেকে ভোরে চলে আসি। প্রশ্ন, আপনি বাংলাদেশে থাকতে কোন পার্টি করতেন? উত্তর, আওয়ামী লীগ। প্রশ্ন, রইস ভাই, প্রথমবার কিন্তু আপনি ছুতার সাহেবদের কথা আমাদেরকে বলেননি, বলেছিলেন অসুবিধা আছে, কিন্তু আমরাও লেগেছিলাম, উত্তর পেয়ে গেছি, তাই না? উত্তর, আমার মতো মানুষের কি ক্ষমতা আছে এত বড় একটা কাজ করার? কিন্তু তখন বললে দোষের হয়ে যেত আমার। এখন আপনারা নিজেরাই জেনেছেন, এখন আমার কোনো অসুবিধা নেই। আমি অশিক্ষিত হইলেও আমার একটা জ্ঞান আছে। যে লোকের দ্বারা আমার উপকার হচ্ছে তার নাম যদি আমি আগেই বলে ফেলি তাহলে তো সেটা অসুবিধারই কথা। উদ্ধৃতি সম্পন্ন। বাহ্যিক প্রমাণ এবং বিশ্বস্ত নানা সূত্রের খবর উভয় দিক থেকে বিচার করলে পরিষ্কার বুঝতে পারা যায়, শুধু বাংলাদেশ উদ্বাস্তু কল্যাণ পরিষদ নয়, বাংলাদেশ মুহাজির সংঘ আওয়ামী লীগের প্রাক্তন সংসদ সদস্য চিত্তরঞ্জন ছুতার মহাশয়ের সৃষ্টি এবং তার অঙ্গুলি হেলনে পরিচালিত হয়। বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে ভাঙার পেছনে শ্রী ছুতার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সঙ্গত কারণেই ভারত সরকার এবং আমাদের গোয়েন্দা সংস্থাসমূহ দেশের স্বার্থে তার সংযোগকে কাজে লাগিয়েছিলেন। কিন্তু বাংলাদেশ হওয়ার পর আবারও ভারতে এসে শ্রী ছুতার যেসব কাজকর্মে লিপ্ত রয়েছেন তা পশ্চিমবঙ্গে অশান্তি সৃষ্টির প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। উদ্বাস্তুরা পুনর্বাসন পাক, এটা তিনি চান না। আবার তারা বাংলাদেশে ফিরে যাক, তাও তার কাম্য নয়। তিনি চান গণ্ডগোল পাকাতে, ভারত বাংলাদেশ এই দুই দেশের সম্পর্ক অবনতির ঘোলা জলে মাছ ধরতে। তাতে যদি হাজার হাজার মানুষের জীবন এবং সম্পত্তি নষ্ট হয় তো হোক। নিজের মামলাকে জোরদার করার জন্য মুসলিম অনুপ্রবেশকে প্রমাণিত এবং প্রতিষ্ঠা করা প্রয়োজন। তাই তিনি খাড়া করেছেন একটি নয়া সংগঠন, বাংলাদেশ মুহাজির সংঘ। প্রকৃত অনুপ্রবেশকারীরা যে কখনোই এই ধরনের সংগঠন করতে যাবে না তা বুঝতে পারা কারো জন্যই কষ্টকর নয়। সরেজমিনে অনুসন্ধানের সময় অনেকে কথা বলেছেন যে এক বিশেষ উদ্দেশ্যে এবং এক বিশেষ মহলের সহায়তায় শ্রী চিত্তছুতার তার কয়েকজন গরিব মুসলিম অনুচরকে ভারতে নিয়ে এসেছেন। এদেরই মুহাজির সংঘের কর্মকর্তা হিসেবে পেশ করা হয়। বিক্ষোভ ও মিছিলের সময় সীমান্ত পার করে আওয়ামী লীগের বেশ কিছু হিন্দু মুসলিম কর্মীকে চিত্তছুতার নিয়ে এসে থাকেন বলেও আরেকটি সূত্র জানায়। তার এই সমস্ত কুকর্মের লক্ষ্য একটি, অস্থিরতা ও উত্তেজনা পয়দা করে বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য স্বতন্ত্র আবাসভূমি প্রতিষ্ঠা করা। বাংলাদেশ উদ্বাস্তু কল্যাণ পরিষদ এবং বাংলাদেশ মুহাজির সংঘের লিফলেট, পুস্তিকা, পোস্টার এবং সাবধানপত্র পড়লে স্পষ্টই দেখা যায় এদের নির্দিষ্ট কোনো দাবি নেই, না ভারত সরকারের কাছে না বাংলাদেশ সরকারের কাছে। আর কিছু বক্তব্য শুধুই কথার কথা। যেমন প্রেস ক্লাবে বিতাড়িত মুহাজির সংঘের লিফলেটে এক জায়গায় বলা হয়েছে, উদ্ধৃতি, খুবই আনন্দের বিষয় যে বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন জয়যুক্ত হইয়াছে, সেখানে অবাধ নির্বাচনের প্রস্তুতি চলিতেছে। নির্বাচনোত্তরকালে মহাসমাবেশ ও মিছিল করিয়া আমরা আমাদের বক্তব্য এবং দাবি দেওয়া উত্থাপন আশা রাখি। উদ্ধৃতি সম্পন্ন। দূরদর্শন এবং আকাশবাণীও শ্রী চিত্তরঞ্জন ছুতার এবং তার অঙ্গ সংগঠনগুলি সম্পর্কে অতি মাত্রায় সদয়।
বাংলাদেশ মুহাজির সংঘ এবং বাংলাদেশ উদ্বাস্তু কল্যাণ পরিষদ যে কোনো স্মারকলিপি বা প্রেস বিজ্ঞপ্তি, দিক বা মিছিল, বিক্ষোভ, অবস্থান সমাবেশ করুক, আকাশবাণী এবং দূরদর্শন তা সাড়ম্বরে প্রচার করবেই। বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক বা নাগরিক সংগঠনের কাজকর্ম কিন্তু সরকার প্রচার মাধ্যম দুটিতে সময়াভাবে মোটেই স্থান পায় না। মুসলিম সংগঠন হলে তো কথাই নেই। প্রকাশ যে দূরদর্শন ও আকাশবাণীতে দুজন কর্মকর্তার সঙ্গে শ্রী ছুতারের ঘনিষ্ঠ সংযোগের ফলেই এটা সম্ভব হচ্ছে। জিজ্ঞাসাবাদ করে দেখা গেছে অনেক সময় মুহাজির সংঘের প্যাডে প্রেসিডেন্ট রইসুদ্দিন বিশ্বাসের স্বাক্ষরসহ আকাশবাণী ও দূরদর্শনে যে প্রেস বিজ্ঞপ্তিসমূহ দেয়া হয়, প্রেসিডেন্ট সাহেব স্বয়ং তার বিন্দু বিসর্গ খবর রাখেন না। বাংলাদেশ উদ্বাস্তু কল্যাণ পরিষদ বর্তমানে প্রভাবশালী কংগ্রেস নেতা এবং যোজনা পরিষদের ডেপুটি চেয়ারম্যান শ্রী প্রণব কুমার মুখোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি করার জন্য প্রাণপণে প্রচেষ্টা চালাচ্ছে। পরিষদ 28 ডিসেম্বর 1971 নিউ ব্যারাকপুর ও নদিয়াতে প্রণব বাবুকে নিয়ে সভা করে উদ্বাস্তুদের ঝুপড়ি ঘর প্রদর্শন করানোর পরিকল্পনা নিয়েছে। পরিষদের মতে ভারতের কৃতি সন্তান প্রণব বাবুও এতে রাজি হয়েছেন। এই ধরনের সন্দেহজনক এবং সাম্প্রদায়িক সংগঠনকে প্রণববাবু না জেনে বুঝে যেভাবে প্রশ্রয় দিচ্ছেন তা তার সেকুলার অনুগামীদের যে ক্ষুণ্ণ করবে তাতে কোনো সন্দেহ নেই। সর্বশেষ প্রশ্নটি হল, শ্রী চিত্তছুতার এবং তার সহচররা ভারতের রাজনৈতিক আশ্রয় প্রার্থী বাংলাদেশি নাগরিক নাকি ভারতের নাগরিকত্ব প্রার্থী সাধারণ উদ্বাস্তু তা সর্বসাধারণের জানা প্রয়োজন। কিন্তু কোনো ক্ষেত্রেই পশ্চিমবঙ্গে উত্তেজনা সৃষ্টিকারী প্ররোচক তৎপরতা চালানোর স্বাধীনতা তাদের দেয়া উচিত নয়। আর আমাদের রাজ্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাসমূহের যে সুনাম দুর্নামই থাকুক না কেন, তারা সাম্প্রদায়িক মনোভাবাপন্ন এই অভিযোগ কোনো দিন কেউ করেনি। অথচ দেখা যাচ্ছে পশ্চিমবাংলার একটি বিশেষ সম্প্রদায় মুসলমানদের সম্বন্ধে জনমনে সন্দেহ সৃষ্টির চেষ্টা করছে। তাদের মধ্যে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের সংখ্যা 5 থেকে শুরু করে 60 লাখে পৌঁছে দেওয়া হচ্ছে। ভুইফোর মুহাজির সংঘের ভুয়া তৎপরতা প্রদর্শন করিয়ে অনুপ্রবেশকে প্রমাণ সিদ্ধ ঘোষণা করা হচ্ছে, কিন্তু গোয়েন্দা দফতর এবং পুলিশ জেনে বুঝে চুপ করে রয়েছেন। আইন শৃঙ্খলার প্রশ্ন সত্ত্বেও তারা বিভ্রান্তি দূর করতে বিন্দুমাত্র সচেষ্ট নন। উল্টো বরং তারা নিজেরাই এর সঙ্গে পাকিস্তানি মুহাজির কাওমি মুভমেন্টের সম্পর্ক আবিষ্কার করার জন্য জল্পনা কল্পনা করতে গিয়ে সাম্প্রদায়িক আবহাওয়াকে আরও কুয়াশাচ্ছন্ন করে তুলেছেন। তাদের কাছে মানুষের প্রত্যাশা কিন্তু ভিন্ন রকম। পরিষ্কার কথা হচ্ছে, যদি আমাদের দেশের স্বার্থে শ্রী চিত্তরঞ্জন ছুতার এবং তার অনুচরবর্গের বর্তমান বা ভবিষ্যৎ কোনো উপযোগিতা থেকে থাকে, তবে তাকে সযত্নে সামাল দিয়ে রাখা হোক, কারো কোনো সামান্যতম আপত্তি নেই। কিন্তু তার কর্মতৎপরতা ভারতীয় নাগরিক হিন্দু মুসলমানের মধ্যে সন্দেহের বীজ ছড়াক কিংবা উত্তেজনা সৃষ্টি করুক, দেশের স্বার্থে তা কখনো কাম্য হতে পারে না। এদিকে বঙ্গভূমি আন্দোলনের নেতা চিত্তরঞ্জন ছুতার কলকাতায় যে বাড়িতে বসে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালান, সেই বাড়ি সম্পর্কেও অনেক চমকপ্রদ কিন্তু ভয়াবহ তথ্য পত্রপত্রিকায় প্রকাশিত হয়। রয়ের নির্দেশে কিভাবে সেখানে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র এবং কর্মকাণ্ড পরিচালিত হয়েছে সে ব্যাপারে ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক আগামী পত্রিকার 15 মে 1992 সংখ্যায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। রয়ের পলিসি মেকার এবং বঙ্গভূমির নেতৃবৃন্দ কতটা সাম্প্রদায়িক মনোভাবাপন্ন, প্রতিবেদনটিতে তাই তুলে ধরা হয়। ওয়াজেদ মির্জা রচিত ওই প্রতিবেদনটির উল্লেখযোগ্য অংশ এখানে তুলে ধরা হলো। প্রতিবেদনের শুরু। বাইরে থেকে আপাতদৃষ্টিতে বাড়িটিকে অন্য 10টি বাড়ির মতোই নিরীহ, নিষ্পাপ আর নিরাপরাধ বলেই মনে হয়। প্রাথমিক এই অনুমান যে কতটা ভুল তা যে কোনো অন্যমনস্ক পথচারীর পক্ষেই হাড়ে হাড়ে টের পাওয়া সম্ভব যদি তিনি নিজের অজান্তেই একাধিকবার এই বাড়িটার আশপাশ দিয়ে চলাফেরা করেন। কারণ দ্বিতীয়বার থেকেই লোকটির পিছনে ফেউ লেগে যাবে। তৃতীয় এবং চতুর্থবার যদি পথচারী লোকটি সে বাড়ির দিকে মনের ভুলেও 2-1বার তাকান, তাহলে তার রক্ষে নেই। মুহূর্তেই দেখতে পাবেন তিনি ঘেরাও হয়ে গেছেন। তারপরে জিজ্ঞাসাবাদ। সন্তোষজনক জবাব দিতে না পারলে সর্বনাশ। লোকটিকে ধরে নিয়ে যাওয়া হবে বাড়ির ভেতরে। কোনো রকম ওজোর আপত্তি কোনো কিছুই চলবে না।
চিৎকার চেঁচামেচির কথা তো চিন্তাই করা যায় না, কারণ পিঠে ঘাড়ে ততক্ষণে স্পর্শ করে আছে হিমশীতল লৌহকঠিন রিভলভারের নল, অথবা সেরকম মারাত্মক অন্য কিছু। লোকটিকে নিয়ে যাওয়া হবে বাড়ির ভূগর্ভস্থ গোপন কক্ষে। প্রথমে যান্ত্রিক পরীক্ষা, লোকটির কাছে বিস্ফোরক দ্রব্য, ইলেকট্রনিক্স সূক্ষ্ম যন্ত্রপাতি আছে কি না। এই পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে লোকটির নিম্নাঙ্গের সকল কাপড় চোপড় খুলে ফেলা হবে। উদ্দেশ্য মধ্যযুগীয় পন্থায় নিশ্চিত হওয়া লোকটি হিন্দু নাকি মুসলমান। যদি হিন্দু হয় তাহলে তার বাড়ি কোথায়, এখানে কেন ইত্যাদি নিশ্চিত জেনে লোকটির কাছে কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে বলা হবে, উদ্ধৃতি, বাংলাদেশে প্রতিদিন শত শত হিন্দুকে হত্যা করা হচ্ছে, হিন্দুদের জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে, হিন্দু মেয়েদের ধর্ষণ করা হচ্ছে, বাড়িঘর সহায় সম্পদ সব লুটপাট করে তাদের তাড়িয়ে দেয়া হচ্ছে। সেই সমস্ত নির্যাতিত হিন্দুকে রক্ষার জন্য আমরা এখানে একটা সংগঠন গড়ে তুলেছি, কিন্তু বাংলাদেশের গোয়েন্দা দফতর তা হতে দিতে চায় না। তারা হাজার হাজার আত্মঘাতী কমান্ডো পাঠিয়ে দিয়েছে। তাদের উদ্দেশ্য একটাই, এই বাড়িটিকে ঘুরিয়ে দেয়া, আর সেই জন্যই সাবধানতা। দয়া করে কিছু মনে করবেন না, কাউকে কিছু বলবেন না। তাদের উদ্ধৃতি শেষ হয়। লোকটি যদি কিঞ্চিত পরিষ্কার মাথার কেউ হন এবং মুখ ফসকে বলে বসেন, বলেন কি হাজার হাজার, বাংলাদেশের কি এত লোক পাঠানোর সাহস আছে? তাহলে দিল্লি বা জ্যোতিবাবু করছেটা কি? তার এই কথা সঙ্গে সঙ্গে তাকে তীব্র ভৎসনা শুনতে হবে। তারা বলবে, বাংলাদেশের লোকদের চেনেন, ওরা যেমন বর্বর তেমন হিংস্র, ওরা পারে না এমন কোনো কাজ নেই। আর দিল্লি ব্যবস্থা নিচ্ছে বলে তো আমরা এখানে। তবে জ্যোতিবাবুর কথা বলবেন না, তার বামফ্রন্টও পশ্চিমবঙ্গকে বাংলাদেশের হাতেই তুলে দিতে চায়। আর ধৃত লোকটি যদি মুসলমান হন তাহলে তার কোনো রক্ষা নেই। তার উপর চলবে জিজ্ঞাসাবাদের ঝড়। তাতে নিশ্চিত না হয়ে গেলে শুরু হবে নানা প্রকার দৈহিক নির্যাতন। লোকটি যদি সত্যি সত্যি ভারতের নাগরিক হয় তাহলে তাকে সন্তোষজনক জবাব দিতে হবে, নইলে তাকে আদমরা অবস্থায় তুলে দেওয়া হবে সরাসরি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের হাতে। প্রশ্ন, কেন এই সাবধানতা? 15 জনেরও বেশি সামরিক ট্রেনিংপ্রাপ্ত সাদা পোশাকের লোক ঘিরে থাকে এই বাড়ির চারদিক। ওই সাদা পোশাকধারী রক্ষীদের মধ্যে যেমন রয়েছে বাংলাদেশি হিন্দু যুবক, তেমনি রয়েছে অবাঙালি রক্ষী, রয়েছে রয়ের নিজস্ব স্টাফ। বাড়ির সদর দরজা এবং চারদিকে দেয়ালে পাতা রয়েছে কম্পিউটার পরিচালিত সতর্কীকরণ ব্যবস্থা। কারো সাধ্য নেই বিনা অনুমতিতে ওই সতর্ক ব্যবস্থাকে ডিঙিয়ে ভিতরে প্রবেশ করে। এছাড়া বাড়ির ভেতরে রয়েছে অনেক সশস্ত্র লোক। দিন রাত সেই বাড়িতে ব্যস্ততা, লোকজনের ছুটোছুটি। জিজ্ঞাসা শুধু আমাদের নয়, জিজ্ঞাসা কলকাতা ভবানীপুরের প্রতিটি সাধারণ মানুষের, এই অদ্ভুত বাড়িতে কি হচ্ছে, কারা থাকে। এইসব জিজ্ঞাসার উত্তর খুঁজতে খুঁজতে ওই বাড়িটি রহস্যভেদ করেছে ভারতেরই একটি মাসিক পত্রিকা। তাদের ব্যাপক অনুসন্ধানের ফলে কেঁচো খুঁড়তে বেরিয়ে পড়েছে সাপ, এবং যেই সেই সাপ নয়, একেবারে খাঁটি গোখরো সাপ, হিংস্র এবং বিষধর। এই বাড়িটি আসলে তথাকথিত বঙ্গভূমি আন্দোলনের প্রধান দফতর, বঙ্গসেনাদের সেনা সদর, বঙ্গভূমির স্বপ্নদ্রষ্টা, বঙ্গসেনার তাত্ত্বিক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মহাপুরুষ শ্রী চিত্তরঞ্জন ছুতারের সরকারি আবাস ভবন। তথাকথিত বঙ্গভূমিওয়ালাদের কাছে এটাই প্রেসিডেন্ট হাউস এবং অত্যন্ত গোপন গর্বের ধন। 20 শতকের শেষ পদে বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে কুৎসিত বিশ্বাসঘাতক চিত্তরঞ্জন ছুতারের এই আবাসিক ভবনটির নাম সানি ভিলা। ঠিকানা ডক্টর রাজেন্দ্র প্রসাদ রোড, নর্দার্ন পার্ক, কলকাতা। আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে অপমান করার এবং বেকায়দায় ফেলার জন্য গড়ে ওঠা তথাকথিত বাংলাদেশ উদ্বাস্তু কল্যাণ সমিতি এবং বাংলাদেশ মহাজির সংঘ এর সদর দফতরও সানি ভিলা। 1991 সালে বেগম খালেদা জিয়া যখন ক্ষমতাসীন হন, তখন রয়ের এই গোপন ঘাঁটি থেকে বাংলাদেশ সরকার বিরোধী অত্যন্ত গুরুত্বপূর্ণ ষড়যন্ত্রগুলি পরিচালিত হয়। প্রিয় শ্রোতা, এই তৃতীয় অধ্যায়ে আমরা এতক্ষণ 1991 সালে খালেদা জিয়া সরকার আসার সময় বাংলাদেশ এবং রয়ের যে প্রেক্ষাপটটি ছিল সেটি বর্ণনা করলাম।
পরবর্তী চতুর্থ অধ্যায়ে আমাদের বর্ণনা কিভাবে এই প্রেক্ষাপটকে কেন্দ্র করেই 1991 থেকে 1996 সালে সরকার পরিবর্তন পর্যন্ত একের পর এক গভীর ষড়যন্ত্রের জাল বুনেছিল। আপনাদেরকে চতুর্থ পর্ব শোনার আমন্ত্রণ।